পিউয়ের ওষ্ঠযুগল ঠক ঠক করে কাঁপছে। ভয়ের তো দুটি আঁখি ধূসরের রক্তাভ চেহারায়। ফর্সা মানুষ কাঁদলে হাসলে লাল হতে দেখেছে সে, কিন্তু শ্যামলা বর্ণেও ধূসর লালিত হয় অতিরিক্ত ক্ষোভে। নিঃশ্বাসে পায় হিস হিস শব্দ, দুপাশে চিবুক সহ কপালের শিরা ফোটে, চোখা নাক ওঠানামা করে। এই লক্ষণগুলো তাকে নিশ্চিত করে ধূসর ভাইয়ের ভয়াবহ ক্রোধ নিয়ে। পিউয়ের মাথা তখনও ঘুরছে, টলছে পা দুটো, বলিষ্ঠ হাতের চর খেয়ে টালমাটাল অবস্থা প্রায়। শক্ত করে চেপে রাখা ধূসরের হাত আরো সুদৃঢ় হলো। পিউ বিমোর নেত্রে তাকিয়ে, অবিশ্বাস চোখ মুখে। সে কি আসলে দুটো থাপ্পড় খেয়েছে, তাও ধূসর ভাইয়ের হাতে? পিউয়ের বুক ভেঙে পড়ে দুঃখে। ধূসর ভাই এত জোরে কি করে মারতে পারলেন? অথচ দুই ঠোঁট নেড়ে আপনিটুকু উচ্চারণ করার সাহস হলো না। দুটো চর খেয়ে পিউয়ের স্বচ্ছ নেত্র ঝাপসা তখন। শ্বাসনালী শুকিয়ে কাঠ, মনে হচ্ছে মাথার উপর পায়ের তলা সব ফাঁকা। মধ্যিখানে ভাসমান সে। কোন সাহসে মরতে যাচ্ছিলি? রুষ্ট কণ্ঠে পিউয়ের হুঁশ ফিরল। কান মাথা ঝিমঝিম করছে, পর্দাটা ফেটে গেছে নির্ঘাত। এত ঝুট ঝামেলার মধ্যে নিজে ভুলে বসেছিল কথাখানা। দুপুরে বিধ্বস্ত প্রায় সে এগিয়েছিল আত্মহননের পথে। মারিয়া সময় মতো না এলে সে যে এতক্ষণে ওপরে থাকত। নিজে ভুলে গেলেও কি, একজনের কানে কথাটা ঠিকই পৌঁছে গিয়েছে। পিও ভীত ঢোক গিলল, মনে মনে বলল, আপনি আমায় বাঁচিয়েও সিংহের গুহায় ঠেলে দিলেন মারিয়াপু। কি দরকার ছিল ধূসর ভাইয়াকে জানানোর? আজ আমি যে শেষ। ধূসরের মুঠোয় থাকা তার কুনিয়ে চাপ পড়ে। বাঁধন শক্ত করেছে সে। এই ব্যথার চেয়েও বামগালের যন্ত্রণা অধিক। এখানেই যে টসটসে দুটো থাপ্পড় পড়েছে। পিও অসহায় চোখে তাকালো। যদি ধূসর ভাইয়ের একটু মায়া হয়, কিন্তু লাভ হলো না। ধূসর দন্ত চিবিয়ে বলল, গাড়ির তলায় পড়তে যাচ্ছিলি তাই না? মরার এত ইচ্ছে? পিউ বলতে চাইল কিছু, চাইল সাফাই গাইবে নিজের। ধূসরের লাল চোখ দেখে সাহস কোলায় না। অবস্থা করুণ হলো। আর তো কণ্ঠে বলল, আর করব না ধূসর ভাই, আর করব না। কিছু কথা ফুটল, কিছু ফোটেনি। ধূসর একই রকম প্রতাপ সমেত আওড়ালো, তোর দুঃসাহসের জবাব নেই পিউ। মরতে চাইছিলি, বাসের নিচে পড়তে চাইছিলি, ব্যথা লাগতো না? তাহলে আজ আমিও দেখি তুই কত ব্যথা সহ্য করতে পারিস। পিউয়ের জোয়াল ঝুলে পড়ে, বক্ষ স্পন্দন থমকায়। বুঝতে বাকি নেই আজ রক্ষে নেই তার। ধূসর ভাই মারতে মারতে বেহুশ না বানিয়ে থামাবেন না। ধূসর ভাই মারতে মারতে বেহুশ না বানিয়ে থামবেন না। কোনো এর প্রগাঢ় চাপে চোখ বুজে নিল ব্যথায়। ধূসর হাত সরাতেও পারেনি। আচমকা ঢলে পড়তে নেয় পিউ। ধরফড়িয়ে ধরে ফেলল ধূসর। পিউয়ের কোমর গিয়ে ঠেকলো তার হাতে। নিমেষে অজ্ঞান হয় মেয়েটা। ধূসর আতকে ওঠে, হতভম্ব হয়। হ্যাঁ পিউ, কি হলো পিউ? সারা শব্দ নেই। ধূসরের বুক ধক করে উঠল। অন্তঃস্থলে তুফান। তাড়াহুড়া করে পিউকে কোলে তুলল। নরম বিছানায় জায়গা পেল ওর শুকনো শরীর। ধূসর ঝুঁকে গাল চাপড়ে উদ্গ্রীব হয়ে ডাকল, পিউ, এই পিউ, পিউ। শেষ দিকে গলা অস্পষ্ট তার। বক্ষ গহব্বর হা হতাশ করছে। ভেতর থেকে কেউ প্রতিবাদ জানালো, এতটা উচিত হয়নি ধূসর, তুমি একটু বেশি স্বৈরাচার করছো। সে বোঝাতে চাইল। আবার অপরাধ? কেন ও মরতে যাবে? কোন সাহসে? ও ছাড়া একটা মানুষের পৃথিবী কতটা শূন্য ও জানে। সত্তাটা বলল, তুমি জানিয়েছ? ধূসর চুপ করে যায়, উত্তর নেই কাছে। অস্থির অশান্ত হয়ে আবার পিউকে ডাকে। মেয়েটা কথা বলছে না, চোখ মেলছে না। ধূসর করুণ নেত্রে তার মুখের দিকে তাকিয়ে থাকলো। গালে বসে যাওয়া আঙুলের ছাপে হাত বোলালো। চোখ জ্বলে ওঠে, চিকচিক দেখায়।
কোনা উথলে পড়ার আগে ধূসর আঙুল দিয়ে ছিটকে ফেলল অশ্রু। চকিতে উঠে গেল টি টেবিলের কাছে। উৎকণ্ঠায় পানি ছেটানোর কথাটাই ভুলে বসেছিল। পিউ আস্তে করে এক চোখ খুলল, অন্য চোখটা পিটপিট করছে, খুলে যাবে যে কোনো সময়। ধূসরের দিক চক্ষু রেখেই সন্তর্পণে উঠে বসল। নিঃশব্দে বিছানা থেকে নেমে হুড়মুড়িয়ে ভোঁদড় লাগালো। রীতিমতো ঝড়ের গতিতে ছুটে বেরিয়ে গেল বাইরে। শব্দ পেয়ে ধূসর চটজলদি ফিরে তাকায়। ভ্যাবাচাকা খায় পিয়ের ছোটা দেখে। ভ্রু গুছিয়ে ফাঁকা বিছানা দেখল পরপর। এর মানে এই পুচকি মেয়ে জ্ঞান হারানোর নাটক করেছে। ধূসরের শান্ত উদ্বিগ্ন চেহারা থমথমে হলো। ক্ষিপ্ত হলো মুহূর্তে। আওয়াজ করে পানি ভর্তি গ্লাসটা রেখে দিল টেবিলের ওপর। আশেপাশে জল উপচে পড়ল রাখার তোপে। পিউ দরজা দুটো ছিটকিনি তুলে দিল। পড়ার টেবিলের সামনে থেকে কাঠের চেয়ারটা টেনে হিঁচড়ে এনে ঠেস দিল, যাতে কিছুতেই ধূসর ভাই ঢুকতে না পারেন। বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল। পরপর গালে হাত বোলালো। অবশ্যব, মারাত্মক জ্বলছে। এত জোরে কেউ মারে? পাষণ্ড লোকের হাতুড়ে হাত। ধূসরের রাগ সপ্তম আকাশে চড়ে বসে দৌড় আটকানো দেখে। সেদিন এই দরজা খোলা নিয়ে বাড়ির লোক জড়ো হয়, আজ ধাক্কা দিতে গিয়েও থেমে গেল। তবে কটমট করে ঘোষণা করল, আমিও দেখি তুই কতক্ষণ লুকিয়ে থাকতে পারিস। হুমকিতে পিউ ঢোক গিলল। স্পষ্ট শুনতে পাচ্ছে ধূসরের পায়ের শব্দ। আস্তে আস্তে শিথিল হচ্ছে তা। এর মানে উনি চলে গেছেন। পিউ হাঁপ ছেড়ে বাঁচল। গাল ব্যথায় চোয়াল নাড়ানোর জনি। সে হতাশ হয়ে চেয়ারটা ওপরেই বসে পড়ে। এর থেকে বাজার তলায় পড়াই ভালো ছিল। এখন যে যান হাতে নিয়ে পালাতে হবে। ধূসর অফিসে যায়নি আজ। পার্লামেন্টে দরকারি কাজ পড়েছে। আগামীকাল থেকে রাস্তায় ওদের দলীয় স্লোগান নামবে। নির্বাচনের কিছুদিন বাকি মাত্র। দৈনন্দিন হিসাব অনুযায়ী আজ 6টার স্থানে 9টায় খাবার টেবিলে এলো। এসেই হোঁচট খেল। টেবিল ভর্তি খাবার আর চেয়ার ভর্তি মানুষের মাঝে পিউ নেই। ধূসর এসে বসল। সেদিনের মতো অপেক্ষা করতে করতে সময় যাচ্ছে, পিউ আসছে না। শেষে ধৈর্য হারিয়ে প্রশ্ন করল। পিউ ওঠেনি পুষ্প? পুষ্প খাওয়া থামিয়ে জবাব দেয়, আমি জানি না ভাইয়া, তোমার একটু আগেই এসে বসেছি। সুমনা বললেন। কে পিউ? ও তো সেই কখন বেরিয়েছে। ধূসর অবাক হয়ে বলল, বেরিয়েছে মানে? কোথায় গেছে? শেষের দিকে কণ্ঠ মোটা হয় তার। কোথায় আবার? পরীক্ষা দিতে। আজকে পরীক্ষা না, কি তাড়াতাড়ি শুরু হবে। ওই জন্যই তো নাস্তা না খেয়ে ফুটোপুটি করে ছুটল। সুমনা বললেন। ধূসর জিজ্ঞাসা চোখ মুখ শিথিল করল। দৃষ্টি ফিরিয়ে এনে থালায় রাখল। হিসেব মতো রাগ হওয়ার কথা, অথচ ফোঁস করে শ্বাস ফেলল। আচমকা ঠোঁটের কোণে ফুটল তির্যক হাসি। মেয়েটা ওর হাত থেকে পালাতে আগে ভাগে বেরিয়েছে। ধূসর ঠোঁট কামড়ে হাসল। ঘুরে ফিরে তো আমার কাছেই আসবি পিউ। তো লুকানোর জায়গা আছে? যেমন হঠাৎ করে হেসেছে, অমন অচেরে হাসি গায়েব হয়। সে নিজেও বিশেষ কিছু খেলো না। কোনো মতে একটা পরোটা খেয়ে উঠে গেল। কে একজন পাশে না থাকলে গলা দিয়ে খাবার নামে না যে। আজকে থেকে নিদারুণ ব্যস্ততা শুরু হবে। ইকবাল তো ইকবাল, সভাপতি হয়েও কোথায় কোথায় ঘুরে বেড়ায়। একটু চিন্তা নেই তার, কারণ ধূসর আছে তো। আজকে আর সময় হবে না, না হলে এই পুচকির না খেয়ে আগে আগে বেরিয়ে যাওয়া কলেজে গিয়ে ছোটাতো। ধূসর ব্যস্ত পায়ে বাইক ছুটিয়ে বেরিয়ে যায়। বাড়িতে কখন ফিরবে তারও ঠিক নেই। পিউ অনেকক্ষণ বসে আছে। তানহার দেখা নেই। সবে বাজে 9:20। পরীক্ষা 10টায়। ধূসরের সামনে পড়বে না বলে এক প্রকার পালিয়ে এলো। হাতের বাটার নানে দুটো কামড় বসিয়ে এদিক ওদিক তাকালো। হাত ঘড়িতে চোখ বোলালো। চবর্গীয় শব্দ করে বিড়বিড় করলো, আয় রে মেয়ে আয়, আর কত পড়বি? তানহা এলো আরো 15 মিনিট পার করে। পিউ তখন প্যারেন্টস ছাউনিতে বসে। ওকে দেখে ছুটে গেল সে। অবাক হয়ে বলল, তুই এত তাড়াতাড়ি এলি যে?
পিউ তাকালো। তানহাকে দেখতেই ঠোঁট সরে গেল দুদিকে। চঞ্চল কণ্ঠে বলল, তুই এসেছিস? আমি এতক্ষণ বসে বসে এত বোর হচ্ছিলাম। তারপর হাতের রুটি এগিয়ে দিয়ে শুধালো। খাবি? তানহা বিস্ময়বহ, তার ভ্রু দুটো বেঁকে গেছে। চিন্তিত কণ্ঠে ভাবল, ও হাসছে কেন? ধূসর ভাইয়ার বিয়ের শোকে পাগল হয়ে যায়নি তো? সে জিভে ঠোঁট ভেজায়। কাল অব্দি কেঁদে ভাসানো মেয়ের দাঁত কেলানো হাসি দেখে ভাবনা চিন্তা অগোছালো ছোটে। রয়ে শুয়ে প্রশ্ন করে, তুই ঠিক আছিস পিউ? হ্যাঁ, কেন? আমাকে দেখে তোর মনে হচ্ছে আমি বেঠিক? তানহা ধপ করে পাশে বসলো। ঠোঁট কামড়ে ভাবল, ইতস্তত করে বলল, ধূসর ভাইয়ের বিয়ে আমার সাথে? সে চমকে তাকায়, থেমে থেমে বলল, হ্যাঁ সত্যি? কবে? পিউ হাসল, ঝুলন্ত পা দুটো দুলিয়ে দুলিয়ে বলল, খুব তাড়াতাড়ি হবে। তারপর একটা ছোট্ট সংসার হবে আমাদের। আমি ধূসর ভাইয়ের বউ হব। ওনাকে ভাই না ডেকে ডাকবো ধূসর জামাই। দারুণ লাগবে না? তানহা মুখ কোচকায়। কথাটা সে কত সিরিয়াসলি নিল, আর ফাজিল মেয়ে মজা করছে। বলল, ধূসর জামাই ডাকবি কেন? লাল নীল সবুজ হলুদ আরো কত রং আছে, সব বলেই ডাকিস। পিউ খিলখিল করে হেসে ওঠে, রাগ দুঃখহীন ঝরঝরে হাসি। তানহার বিস্ময় আরো ছাড়িয়ে যায়। পেটে রাখা প্রশ্ন চেপে রাখতে নিরর্থক হলো। জিজ্ঞেস করেই বসলো। ঝামেলা মিটেছে? পিউ পুনরায় রুটিতে কামড় বসায়, ভ্রু নাচিয়ে তুষ্ট কণ্ঠে বলে। মেয়েটা একেবারে জল হয়ে গেছে। তানহা আগ্রহ ভরে তাকালো। পিউ গলগল করে বিস্তারিত বলল। সব শুনে সে আর্তনাদ করে বলল, ধূসর ভাইয়ের মার খেয়েছেন? ও মাই গুডনেস! পিউ মুখ বেঁকিয়ে বলল, ওটাকে মার বলে? মেজো চাচ্চুর মতো ঠান্ডা মানুষ মারতে পারেন? ওটা পিঁপড়ার কামড় ছিল। মার তো খেয়েছি আমি, 2 থাপ্পড়, তাও একদিনে। ভাবতে পারিস? তার কণ্ঠ কাদো কাদো। তানহা আহ্লাদ দেখায়। আহারে থাক শোনা, কান্দিস না। পর মুহূর্তে বলল, অবশ্য তুই যা করতে যাচ্ছিলি চর আমিও দিতাম। ভাই মেরেছেন বলে কিছু বললাম না। কোন আক্কেলে সুসাইড খেতে যাচ্ছিলি বেবি? পিউ দীর্ঘশ্বাস ফেলে বলল, মাথা ঠিক ছিল না, পরীক্ষাও ভালো হয়নি। সব মিলিয়ে এতটা পাগল পাগল লাগছিল, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। তানহা বলল, কাল যদি মারিয়া মেয়েটা না আসতো কি হতো? ধূসর ভাইয়ের বউ হওয়ার থেকে বঞ্চিত হতি না? হতাম, বড় আক্ষেপ থেকে যেত। আর ভাবছি মারিয়াপুর কাছেও ক্ষমা চাইব, না বুঝে হাবিজাবি বলে ফেলার অপরাধে। তাই করিস। আজকের প্রিপারেশন কেমন? পিউ ভ্রু নাচায়। জবরদস্ত। সে তো হাব ভাব দেখেই বুঝতে পারছি। আমি কিন্তু গ্রামার পড়িনি তেমন, দেখাস। দেখাবো। তানহা লম্বা করে নিঃশ্বাস ফেলে বলল, কি দিনকাল এলো, কাল যে মেয়ের মুখে দিকে তাকানোই যাচ্ছিল না, আজ দেখো হাসিই ধরছে না। পিউ মুচকি হাসে, অন্যরকম গলায় বলে, এক সুতনু পুরুষ আমার অন্তপারে ঘর বানিয়ে আমার হাসি কান্নায় সদর্পে প্রতাপ জ্বালাচ্ছে। তার একটু সঙ্গ স্রোত আমার গ্লানে ব্যথা ভাসিয়ে নেয়। তার একটু দূরত্ব আমার হৃদয়পটে বইয়ে দেয় ঘূর্ণিঝড়। আমি নিজের সত্তা হারিয়েছি সেই কবেই, এখন শুধু নিরুদ্দেশ হওয়া বাকি। তানহা টেনে টেনে বলল, বাব্বা, কবি কবি ভাব, কবিতার অভাব। তার কোনো সন্দেহ আছে ধূসর ভাইয়ের ভালোবাসা নিয়ে? পিউ ভাবুক হয়, উত্তর দেয়, মস্তিষ্ক বলছে নেই, যুক্তিও বলছে নেই, কিন্তু মন বলছে একবার সে সামনে আসুক, বলুক, পিউ ভালোবাসি তোকে। যদি আসেন কি করবি? পিউ বিলম্ব ব্যতীত জবাব দেয়। মরে যাব খুশিতে। তানহা নিস্পৃহ কণ্ঠে বলল, এই জন্যই ভাইয়া বলছেন না। উনি চান তুই বেঁচে থাক, আমিও এখন চাই উনি না বলুক। অকালে বেস্ট ফ্রেন্ড হারতে কি চাই? পিউ ভ্রু কুচকে তাকায়। তানহা চোখ টিপে বলে, একটা ছেলে প্রপোজ করেছে কালকে, এক্সাম শেষে একসেপ্ট করব। আমার তো তোর মতো হ্যান্ডসাম ফিক্সড
কাজই নেই, যা আছে সব কোলে নিয়ে ঘুরতে হয়, তাই বাইরেই দেখি অন্যের কাজিনকে পটিয়ে বিয়ে করা যায় কিনা। শেষ দিকে তার দুঃখিত স্বর। পিউ শুনে শব্দ করে হেসে ফেলল। সে প্রথম দফায় ভেঙচি কাটলেও পরপর হেসে ওঠে নিজেও। নরম সকালে কলেজের আঙিনা ভরে যায় দুটি কিশোরীর কন্যার ঝলমলে প্রাণবন্ত হাস্যে উল্লাসে। তানহা কি মনে করে হঠাৎ সচকিত হলো, লাফ দিয়ে নামলো বসা থেকে। উজ্জ্বল চিত্তে বলল, আজ তোর মন ভালো, কাল এক্সাম নেই, চল না কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাব? বোটানিক্যালে। পিউ চোখ বড় করে বলল। তানহা মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, নানা ধূসর ভাই জানলে জিন্দা কবর দেবেন, ওটা ভালো জায়গা নয় তো। আর জানবে না, চুপি চুপি যাব। আর শুধু আমরা না, প্রিয়াঙ্কা ওদেরও নিয়ে যাব। কিন্তু চল না পাখি, যাব, কটা ছবি তুলব, চলে আসবো। আর তাছাড়া তোর যে কানের পাশ দিয়ে একটা গুলি গেল, এর জন্য একটা টিটকি আমার পাওনা নয়। পিউ একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আগে এক্সাম তো দিই, তারপর যাব, কিন্তু বেশিক্ষণ থাকবো না। ওকে ওকে, ডান, চল হলে গিয়ে বসি। পিউ নেমে দাঁড়ায়, ফাইল হাতে তুলে বলে, চল। পরীক্ষা শেষ হলো। পাক্কা 3 ঘন্টা বসে লিখে লিখে পিউর আঙ্গুল হাত ব্যথা, তাও স্বতঃস্ফূর্তভাবে হেলে দুলে বের হয়। বাইরে আসতে তানহা পাকড়াও করে বলল, কি লিখেছিস এত? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আরে ওই। তানহা কথা সম্পূর্ণ করতে দিল না, ব্যস্ত কণ্ঠে বলল, আচ্ছা বাদ দে, চল ফুচকা খাবো। বলতে বলতে হাত ধরে টানল সে। পিউ হোঁচট খেতে খেতেও সামলে নেয়, পা মেলায়। ওরা দুজন ছাড়াও প্রিয়াঙ্কা, সোনিয়া এসে দলে ভেড়ে 4 জনে মিলে 4 প্লেট ফুচকা অর্ডার করলো। নম্র কণ্ঠে আবদার করলো বোম্বাই মরিচ সাথে মিষ্টি টক দেওয়ার। সোনিয়া একাই নিল ঝাল টক। দোকানের চোখের পলকে 4 প্লেট ফুচকা বানিয়ে ফেললেন। কথা মতো এক একজনের হাতে দিলেন। পিউ একটা মুখে পড়তে যাবে, সেই ক্ষণে এসে পাশে দাঁড়ালো মৃণাল। টেনে টেনে ডাকলো, ভাবি, কি চাই আজ? ওই আগের বিষয়টাই, খাবার দিতে এসেছি। আমি পৌঁছাতে পৌঁছাতে আপনি হলে ঢুকে গিয়েছিলেন, বলে দিতে পারিনি, তাই এখন দিতে এলাম। তানহা জিজ্ঞেস করলো, কে রে পিউ? পিউয়ের অনীহা জবাব, আমার আচমকা আকাশ থেকে টপকে পড়া জামাইয়ের ভাই। মৃণাল বিনীত কণ্ঠে প্রতিবাদ করলো, না ভাবি, আমার ভাই আচমকা টপকে পড়া নয়। থাক, গভীরে না যাই, নিন খাবার নিন। সে বাড়িয়ে দিল প্যাকেট, আজও সেই ফুড পান্ডা থেকে আগত। পিউ মহা বিরক্ত হলো, ধরল না, ছুলো না, মুখের ওপর বলল, এক্ষুনি খাবার সমেত বিদায় হন, না হলে খুব খারাপ হবে। মৃণালের হাসি হাসি মুখটা নিভে গেল। অবাক হয়ে বলল, সে কি, কেন রাগ করলেন কেন ভাবি? পিউ বলল, আশ্চর্য, রাগ করার কি আছে, ইচ্ছে করছে না তাই নেব না। নিতে যে হবেই, ভাইয়ের করা আদেশ, না হলে রেগে যাবেন। পিউ শব্দ করে বাটিটা ভ্যানের ওপর রাখলো, কোমরে হাত দিয়ে বলল, কোন চুলোর ভাই? আজ বলতেই হবে, এই ভাই আপনার উদয় হয়েছে কোত্থেকে? কোশ্চিনকালেও আমি আপনাকে দেখিনি। আপনার চেহারায় মিল আছে এরকম কাউকে দেখিনি। তো কিভাবে আপনার ভাইকে বিয়ে করেছি? কোন কাজে অফিসে গিয়ে? কাবিন কত ছিল? মৃণাল মিটমিট হাসল। পিউ তাজ্জব হয়ে বলল, আরে হাসছেন কেন? এমনি বলছিলাম যে আমার দেরি হচ্ছে ভাবি, খাবারটা যদি নিতেন। তানহা খেকিয়ে বলল, আরে ভাই, রাখুন আপনার খাবার। আমি বেশ বুঝতে পারছি, আসলে এই ভাবি টাবি ডাকা একটা চাল। উনি ইনিয়ে বিনিয়ে ফ্ল্যাট করছেন তোকে, বুঝলি পিউ? পিউ অক্ষি যুগল বিকট করতেই মৃণাল জিভ কেটে দুগালে চড় মেরে বলল, ওস্তাক ফিরুল্লাহ, আমি ভাইয়ের ভক্ত, উনার স্ত্রী আমার বোন। পিউ দাঁত চেপে কটমট করে তাকালো। প্রিয়াঙ্কা, সোনিয়া হাবলার মতো তাকিয়ে আছে। সে হাসার চেষ্টা করে বলল, ভাবি রাগ করলেন কেন?
পিউ চবর্গীয় শব্দ করে, কপালের উপর টাস করে চড় দিয়ে প্রকাশ করে বিরক্তি। বেশ বুঝল, যতক্ষণ না খাবার নিচ্ছে নিস্তার নেই। এই ছেলে যাবে না। বাধ্য হয়ে হাত পাতল। দিন। মৃণালের চোয়াল ভরল হাসিতে। নিন। তারপর হেসে হেসে সাইকেল চালিয়ে বিদায় হলো সে। পিউ দীর্ঘশ্বাস ফেলল। তানহার দিকে ফিরতে দেখলো সে ভাবুক হয়ে তাকিয়ে। পিউ ভ্রু উঁচায়। তোর আবার কি হলো? ভাবছি কি? এসব ধূসর ভাইয়ের কাজ নয় তো? পিউ সচকিত হয়, সজাগ হয় মস্তিষ্কের নিউরন। আসলেই তো কাজটা ওনার নয় তো। রাজধানীর ভেতর সবুজের রাজ্য হলো বোটানিক্যাল গার্ডেন। জাতীয় উদ্ভিদ উদ্যান হিসেবে 800 প্রজাতির বৃক্ষের জন্য এর পরিচিতি। অথচ বর্তমানে প্রেমিক প্রেমিকাদের ভিড়ে এখানে পা রাখার জো নেই। পরিবার নিয়ে আসার তো প্রশ্নই ওঠে না। ঝোপে ঝাড়ে ব্যাঙের বদলে ঘাপটি গাড়ছে শত শত কপত কপতি। পারলে সাপের গর্ত গড়ে ফেলতো স্থান। এখানে সেখানে শুধু জোড়া পেতে বসে। তানহা আশপাশ দেখে নাক মুখ কোচকাচ্ছে বারবার। শেষবার একজোড়া কাপল দেখে পিওর কানের কাছে মুখ এনে বলল, দেখেছিস কি বেহায়া, পাবলিক প্লেসে বয়ফ্রেন্ডের মাথা কোলে নিয়ে বসে আছে। চাপা কণ্ঠ, অথচ শুনে নিল বাকিরা। প্রিয়াঙ্কা ভ্রু গোটায়। তাতে তোর কোনো সমস্যা? পিউ বলল, আলবাত সমস্যা। এরা এরকম খুললাম প্রেম করছে কেন? লজ্জা শরম নেই নাকি? তুই আর মুখ খুলিস না বোন। এতদিনে ধূসর ভাইয়ের সাথে প্রেমটা হয়ে গেলে নিজেই এই জায়গায় থাকতি। পিউ চোখ কপালে তুলে বলল, আমি কি যাতা বলছিস? ধূসর ভাইয়ের সামনে এলেই আমার নিঃশ্বাস আটকে আসে। ভেতরে ভেতরে দাপাদাপি করি গলা কাটা মুরগির মতো। আর তো এই সব যখন প্রথমবার। বলতে বলতে থেমে গেল পিউ। ধূসর ভাই চুমু খেয়েছেন সে কি আর সবাইকে বলা যায়? এসব তো নিজেদের একান্ত মুহূর্ত। ওই দিন তার কি অবস্থা হয়েছিল সেই জানে। অক্কা পেত আরেকটু হলে। নেত্রপটে সে চিত্র জেগে উঠতেই ভেতরটা লতিয়ে আসে কুণ্ঠায়। যে মানুষটার চোখ তুলে তাকানোর মানেই তার বিরস পৃথিবীর অনিরন্দ, সে মানুষের ঠোঁটের ছোঁয়া ঠিক কি নামে সংজ্ঞায়িত করতে জুৎসই হবে? তানহা শুধালো, কি আটকে গেলি কেন? নেটওয়ার্ক স্লো? পিউ প্রসঙ্গ পাল্টাতে বলল, চুপ কর, আয় ছবি তুলি সবাই। সোনিয়া বলল, তোর ফোন থেকে তুলবো। আমার ফোনের ক্যামেরাটা ভালো না, তোরটা সুন্দর আছে। আচ্ছা আয়। চারজন গলা ধরে দাঁড়ালো। তানহা দলের মধ্যে লম্বা। সে সামনে গিয়ে ফোন উঁচু করে ধরল। পরপর কতগুলো ক্লিক করে নামিয়ে আনতে সবাই ঝাঁপিয়ে পড়ল। কাকে কেমন লাগছে দেখতে। প্রিয়াঙ্কা বলল, এই আমার সিঙ্গেল কয়েকটা ছবি তুলে দিবি কেউ? পিউ বলল, কলেজ ইউনিফর্ম পরেও তোর এত ছবি তুলতে মন চায়? দে না দুটো তুলে। ভালো না তুই? আচ্ছা কোথায় দাঁড়িয়ে তুলবি? তানহা হাত ইশারা করে দেখালো। ওই গাছটার নিচে যা, রোদ পড়বে মুখে, দারুণ আসবে। প্রিয়াঙ্কা হই হই করে ছুটে গেল। পিউ চলল পেছনে। সে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ায়, তাকায় আরেক দিকে। এটাই ছবির পোজ। পিউ ক্যামেরায় ক্লিক করতে করতে বলে, হাস। অনেকগুলো ছবি তোলার পর ক্ষান্ত হয় মেয়েটা। এগিয়ে এসে বলে, দেখি কেমন হয়েছে। পিউ গ্যালারি বের করে দেয়। স্কিপ করে করে এক একটা ছবি টেনে টেনে দেখলো প্রিয়াঙ্কা। পিউয়ের চোখেও তখন স্ক্রিনেই। আচমকা একটা ছবিতে অক্ষিপট আটকে গেল। প্রিয়াঙ্কা ঠেলে সরাতে গেলে ব্যস্ত কণ্ঠে বলল, দাঁড়া দাঁড়া। তারপর নিজে টেনে আগের ছবিটা আনলো। যতটুকু সাধ্য জুম করলো। ছবির পেছনে বেঞ্চে বসা এক এক জোড়া কপত কপতি বন্দী হয়েছে ক্যামেরায়। দুজনেরই গালের একাংশ দৃশ্যমান। অথচ পিওর চিন্তা অসুবিধা হয় না এরা কারা। বিষয়টি তার মস্তক ভেদ করে চলে যায়। থিতিয়ে আসে সব। শুকিয়ে আসা ওষ্ঠযুগল বারবার জিভ ভিজিয়ে ছবিটা দেখতে থাকে। প্রিয়াঙ্কা কৌতূহলে শুধায়, কিছু হয়েছে? পিউ কম্পিত চোখ তুলল। তার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলল, এখানে দাঁড়া, আমি আসছি।
উত্তরে আসায় না থেকে ত্রস্ত পায়ে এগিয়ে গেল সে। তানহারা কাছে এসে শুধালো, কই গেল ও? জানি না। একটা শান বাঁধানো বেঞ্চে বসা দুটি ছেলে মেয়ে, মাঝখানে কিঞ্চিত দূরত্বও নেই তাদের। ছেলেটার লম্বা হাত ছড়িয়ে রাখা, যা ছুঁয়েছে মেয়েটির কাঁধ। বাদামের খোসা ছেলে এগিয়ে দেয় সে। মেয়েটি আনন্দ আর তৃপ্তি সমেত মুখে পড়ে। তার ঠোঁটের আশেপাশে লেগে থাকা অবশিষ্টাংশ ছেলেটি মাঝে মধ্যে মুছিয়ে দেয় সযত্নে। দুজনেই ব্যস্ত নিজেদের আলাপে। চারপাশের কোনো দিকেই কান নেই, মন নেই, দৃষ্টি তো বহুদূর। মেয়েটির অধর জোরে বিস্তৃত হাসি, আর তাদের কিছু কথা কানে আসে পিউয়ের। জড়ীভূত সে দাঁড়িয়ে থাকে আড়ালে। এই দৃশ্য, এই কথোপকথন তার স্নায়ুকুপি আহত করে। বুঝতে আর এক ফোঁটাও বাকি নেই কিছু। ইকবাল আর পুষ্পর 2 বছরের সম্পর্ক আজ প্রথমবার প্রকাশ্যে এলো। পিউ এক এক করে সমস্ত কথা মিলিয়ে ফেলল। জানালা দিয়ে পুষ্পর উকিঝুঁকি মারার সেই ঘটনা, গভীর রাতে পাঁচিল টপকানো ছেলেটি, পুষ্পর ইউনিভার্সিটি যাওয়ার দিন ইকবালের হঠাৎ আগমন, তার অজ্ঞাত ফোন, তারপর গ্রামে পদার্পণ। পিউ আস্তে ধীরে সব হিসাব গেঁথে নেয় মাথায়। ওরা দুজন দুজনকে ভালোবাসে। তাহলে সাদিব ভাইয়া, সেজ মাঝে ওদের বিয়ে ঠিক করলেন, তার কি হবে? ততক্ষণে তানহারা ওর পাশে এসে দাঁড়ায়। তানহা কাঁধে হাত রাখে, ধ্যান ভাঙায় তার। মেয়েটা কিছু বলতে চাইলে পিউ ঠোঁটে তর্জনী চেপে থামতে বোঝায়। আরেকবার তাকায় পুষ্প আর ইকবালের দিকে, তারপর নিঃশব্দে প্রস্থান নেয়। পিউ গার্ডেনে আর বসেনি, একটা মুহূর্ত থাকেনি। আর উদাসীন ভাবমূর্তি অন্যদের আনন্দেও জল ঢালে, বুঝিয়ে দেয় কিছু একটা হয়েছে। তানহা পুষ্পকে চেনে, সেও বুঝল ঘটনাচক্র, কিন্তু বাকিদের সামনে মুখ খোলেনি। নির্লিপ্ত পিউকে প্রশ্নও করেনি। চিন্তান্বিত বিস্মিত সে নিজেও। সাদিবের সাথে পুষ্পের বিয়ের কথা বলেছিল পিউ, সে সবটাই জানে। কিন্তু পুষ্প আপু অন্য কারোর সাথে প্রেমের সম্পর্কে কি হবে এখন? পিউ যতটা প্রাণোচ্ছল ছিল আজ সব মাটিতে মিশে গিয়েছে। বাড়িতে ঢুকতেই সকল দুর্ভাবনা একসঙ্গে আছড়ে পড়ল মাথায়। বসার ঘরে তখন পরিবারের সবাই। তন্মধ্যে একজনকে দেখে চৌকাঠে থমকে রইল সে। আজমল ফিরেছেন রাঙামাটি থেকে, চুমুক দিচ্ছেন লেবুর শরবতে। রান্নাঘর থেকে ভেসে আসছে সুঘ্রাণ। সে যে আসবেন কেউ জানতো না। চমক দিতে চেয়েছিলেন, সফলও হয়েছেন। উৎসব মুখর পরিবেশ প্রস্তুত। বাবা চাচারা অফিস ফেলে বাড়িতে হাজির। 6 মাস পর ভাইয়ের সাক্ষাৎ হল্লোর বাঁধিয়েছে ঘরে। অথচ পিউ অন্তঃপুরে একটু আনন্দের তল পেল না। সেজ চাচুর আগমন কিছু পুরনো কথা মনে করিয়ে দেয়। মুখটা ফ্যাকাশে হয়ে আসে। সেজমাকে বলতে শুনেছিল না, তুমি ফিরলে বিয়ের কথা তুলবো। পিউর বুক ছ্যাদ করে উঠল আশঙ্কায়। সেজ চাচু ফিরেছে, তাহলে এখন সাদিব ভাইয়ের সঙ্গে আপুর বিয়ের আলোচনা হবে। অথচ সে আগেই মন দিয়ে বসেছে ইকবাল ভাইকে। নিশ্চয় আপু রাজি হবে না বিয়েতে। আপু রাজি না হলে সেজমা কষ্ট পাবেন, মনক্ষুণ্ণ হবেন। আর তারপর ওদের এই একান্নবর্তী পরিবারে ভাঙন ধরবে না তো? পিউর চেহারা শুষ্ক হয়ে আসে, মাথায় ভাঙে অন্তরিক্ষ। পিউ মাঝে ওখানে দাঁড়িয়ে কেন, এদিকে এসো। আজমলের স্ফূর্ত আওয়াজ পিউর সম্বিত ফেরায়। ঠেলে ঠুলে জোর করে হাসি ফোটায় ওষ্ঠে। পাপাই এগিয়ে যায়, সালাম দেয় রুদ্ধ কণ্ঠে। আজমল জবাব দিয়ে স্নেহের হাত বাড়িয়ে কাছে ডাকলেন। পিউ গেল, চাচার গলা জড়িয়ে ধরল, কিন্তু ভেতর থেকে হাতেও উচ্ছলতার খোঁজ পায় না। আজমল কত কিছু কিনেছেন, বাড়ির সবার জন্য টুকিটাকি এনেছেন, পিউ আছে তালিকায়। অত সব জিনিসপত্র তার নিষ্প্রভ উত্তেজনা ফেরত আনতে ব্যর্থ। আজমলের পাশে বসে ঘর ভর্তি মানুষগুলোর মুখ একবার দেখল সে। এই গল্প, এই হাসি, এই আনন্দ সব একই রকম থাকবে তো? কোথাও কোনো ফাটল ধরবে না তো? সেজ মায়ের সাথে এই সুসম্পর্ক বজায় রইবে তো ওদের? তার দুশ্চিন্তায় হৃদয় কাঁপছে। সে তো নিজের বাবাকে চেনে,
সেজো চাচ্চু একবার ছেলের জন্য আপুকে চাইলে ফেরাবেন না উনি। ভাইয়ের আবদার মাথা পেতে পূরণ করবেন। আপু কেঁদে মরে গেলেও শুনবেন না বারণ। পিউ আর ভাবতে পারল না, চক্ষু বুজে আসছে ক্লান্তিতে। রাজ্যের সব চিন্তা কেন ওর এই ক্ষুদ্র মস্তিষ্কে আসবে? একবার ধূসর ভাই, একবার আপু, সবাই মিলে কেন এরকম করছে? কেন আপু আগে জানালো না এই সত্যিটা? জানলে সেদিনই সেজমাকে নিষেধ করতো সে। এতটা দিন ধরে বোনা স্বপ্ন একটু তো কম হতো। কত নাটক, কতটা লুকোচুরি। ইকবাল ভাইয়াই বা কি করে পারলেন লুকাতে? অভিমানে কিশোরীর মন আবার ছেয়ে যায়। তীব্র অনুরাগ হানা দেয় ভেতরে। চটপটে পিয়ের দুরন্তপনা আশানুরূপ পায় না আজমল। জিজ্ঞেস করেন, তুমি কি অসুস্থ পিউমা? পিউ দুদিকে মাথা নাড়ালো, বলল, একটু ক্লান্ত, ফ্রেশ হয়ে আসি চাচু। হ্যাঁ হ্যাঁ যাও। পরীক্ষা কেমন দিলে? ভালো। তারপর মৃদু পায়ে ঘরের দিকে এগোয় সে। দৌড় চাপিয়ে দিতে চোখ ছাপিয়ে অশ্রু নামলো। সাংঘাতিক ঝড়ে পরিবারটা এলোমেলো হয়ে না যায়। জন্ম থেকে পেয়ে আসা মানুষগুলো মমতাময়ী সব মায়েদের ছায়া মেলবন্ধনের এই পরিজন দুভাগ হলে সহ্য করতে পারবে না সে। পিয়ের কান্নার দমকে কণ্ঠনালী বন্ধ। সব খারাপ কেন ওর সাথেই ঘটবে? কেন? মিটিং শেষ। মার্কা সিলেকশন হলো লটারিতে। মেয়র নির্বাচনে ধূসরদের দল দাঁড়াবে টর্চ মার্কা নিয়ে। আর আজই প্রথম রাজপথে নেমেছে ওদের দলীয় স্লোগান। ধূসর আর গেল না সেখানে। মিটিংয়ের আগে আগে হন্তদন্ত হয়ে ইকবাল হাজির হওয়ায় শাস্তিস্বরূপ ওকেই পাঠিয়েছে। বেচারাও গিয়েছে হাসি মুখে। ধূসর এতটা সামলায় বলে সে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াতে সক্ষম। পুষ্পটার সাথেও হয় দৈনিক সাক্ষাৎ। মাঝে মধ্যে হাসি পায়, ভালো মানুষ ছেলেটার থেকে সুযোগ নিয়ে ওরি বোনের সঙ্গে প্রেম করছে বলে। আবার ভয় লাগে যেদিন ধূসর জানবে কটা হাড় যে ভাঙবে তার। ভাঙবে ভাঙুক, ওর অধিকার আছে ভাঙার। কিন্তু ভুল না বোঝুক, বন্ধুত্ব নষ্ট না হোক, এই ভয়ে মাসের পর মাস পুষ্পের ডাকে সাড়া দিতে পারেনি। ধূসরের মতো অনুভূতি আটকে রাখার প্রবল ক্ষমতা তার ছিল না। শেষমেশ অসফল হয়েছে। ভাগ্যিস হয়েছিল, না হলে পুষ্পরানী মিস হয়ে যেত কপাল থেকে। একটা পুষ্পের জন্য ইকবাল শরীরের 100টা হাড় বিসর্জন দিতেও প্রস্তুত। ধূসর যখন বাড়ি ফেরে তখন মহল নিস্তব্ধ, যে যার ঘরে, কেউ বা ঘুমিয়ে। আজমল বাড়ি ফিরে তাকে ফোন করেছিলেন। সে চেষ্টাও করেছে তাড়াতাড়ি ফেরার, কোনো ক্রমে কুলিয়ে উঠতে পারল না। ধূসর ভাবল একবার দেখা করবে এখন, পরে আর গেল না। চাচু জার্নি করে এসেছেন যখন, বিশ্রাম নিক। আগামীকাল তো দেখা হচ্ছে। নিজের কামরায় ঢোকার পূর্বে অভ্যাসবশত আরেকটা ঘরে চোখ বোলালো ধূসর। আলো নেভানো, দরজা খোলা। অমনি ভ্রু বেঁকে এলো তার। দুপায়ে গিয়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। পিউ রুমে নেই। রাত তো অনেক। পরীক্ষা চললে এই সময়টা পড়ার টেবিলে থাকে ও। সারা বছর পড়ে না বলে আগের রাতে নিউটন বনে যায়। সে মেয়ে আজ বাতি নিভিয়ে। কৌতূহলে ধূসর ভেতরে ঢোকে। জানালা গলে আসা আলোয় বেশ বুঝছে বিছানাটা ফাঁকা। মেয়েটা গেল কোথায়? ধূসর আবার নিচে নামলো দোতলা থেকে। বসার ঘরের দুমাথা, রান্নাঘরের সব জায়গায় দেখলো। সন্দেহে পরীক্ষা করলো নিজের কামরাও, অথচ কোথাও নেই পিউ। সবশেষে মাথায় এলো ছাদের কথা। রাত 1টা পেরিয়ে। পিউ ভীতু, ছাদে থাকার কথাই নয়। বাড়ির ভেতর নেই যখন হয়তো ওখানে। ধূসর অত শত হিসাব কষতে গেল না। উদ্ভ্রান্ত ভঙ্গিতে পা বাড়ালো। ছাদের দরজাটা হা করে খোলা, অন্য সময় লাগানো থাকে ভেতর থেকে। ধূসর ছটফটে কদমে ছাদে এসে দাঁড়ায়। রেলিং ঘেঁষে দাঁড়ানো পিউকে দেখতে প্রাণ সঞ্চার ঘটে। বুকে হাত দিয়ে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল সে। পরপর রুরু চোখে তাকালো। বিগড়ে গেছে মেজাজ। জোরালো পায়ে এগিয়ে গেল। কথাবার্তা ছাড়াই পিওর কোনোই চেপে নিজের দিকে ঘোরালো। ফটাফট ধমক ছড়ল, সমস্যা কি তোর এত রাতে ছাদে? পিও চমকে গেল, ঘাবড়ালো। ধূসরকে দেখে পরিমাণ ছাড়ালো সেসব, কিন্তু তার মুখশ্রী পরিলক্ষিত হতে ধূসরের কথা থেমে যায়। পিওর ভেজা গাল নেত্রযুগল সদ্য ওঠা রাগটুকু মিশিয়ে নেয় হাওয়ায়।
উল্টে উদ্বিগ্ন হয়ে তাকালো। পিওর চোখ বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে অশ্রু, ঠোঁট ফুলছে সেই দমকে। ধূসরের শৈলপ্রান্ত জড়ো হয়ে আসে। সে তো সব ঝামেলার ইতি টেনেছে কাল, নতুন করে তো কিছু করেনি, তবে কাঁদছে কেন মেয়েটা? অধীর গলায় বলল। কি হয়েছে? বলতে দেরি, অনতিবিলম্বে পিউ বুকের উপর ঝাঁপ দেয়। প্রথমবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে। মানুষ যখন খুব দুঃখ পায়, কাছের কাউকে দেখা, তার সান্নিধ্য সেই দুঃখকে উগলে আনে দ্বিগুণ। পিওরও এলো। ধূসর তো ওর কাছের মানুষ নয়, বরং এই বসুন্ধরায় তার সর্বাধিক প্রিয় মানুষ। ধূসর থমকে গেছে, বিস্ময় বিভূত সে। তৈরি না থাকায় সহসা পিছিয়ে গেল এক কদম। পিউ শক্ত হাতে জাপটে ধরে কেঁদে ওঠে। হু হু শব্দ হয়। আশঙ্কায় ধূসরের মাথা ফাঁকা হয়ে আসে। ভীতিতে রুদ্ধ হয় শ্বাস, হাঁসফাঁস করে ভেতরটা। পিউ কেঁদেছে বহুবার কেঁদেছে, কিন্তু তাতে ভিন্নতা ছিল। এভাবে তাকে জড়িয়ে কাঁদেনি। ধূসর অধৈর্য হাত রাখে পিউয়ের মাথায়, অথচ খুব ধীরস্থির কণ্ঠে জানতে চায়, কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? পিউ জবাব দিল না, কাঁদছে তখনও। পরীক্ষা খারাপ হয়েছে? পিউ নাক টেনে দুদিকে মাথা নাড়ে। ধূসর বুক থেকে ওর মাথাটা সরিয়ে আনলো, তুলতুলে গাল দুটো নিরেট হস্ত তালুতে ধরল। চোখ মুখে প্রশ্রয় ঢেলে অত্যাধিক মোলায়েম স্বরে শুধালো, তাহলে কাঁদছিস কেন? আবার কেউ আমার নাম লিখেছে হাতে, নাকি কেউ আমায় জড়িয়ে ধরেছে? ধূসর অপ্রকাশ্যে চাইল পিউ সহজ হোক, কিন্তু হলো না। উল্টে সপ্তদশীর মেয়ের কোটরে জল উপচে পড়ে। গাল থেকে গড়ায় বিশ্রামহীন। বোঝা স্বরে শঙ্কা নিয়ে বলল, খুব বড় ঝড় আসতে চলেছে ধূসর ভাই। সেই ঝড়ে আমাদের পরিবারটা এলোমেলো হয়ে যাবে না তো? ধূসরের সাবলীল অভিপ্রায় চট করে বদলে গেল। পরিবার শব্দটায় টনক নড়ল মস্তিষ্কের। গুরুতর কণ্ঠে বলল, খুলে বল। পিউ বুঝতে পারল না কি বলবে। সত্যিটা জানার পর ধূসরের প্রতিক্রিয়া ভেবেই তো জমে যাচ্ছে তুষারের ন্যায়। যে দুজন মানুষকে ঘিরে প্রসঙ্গ, একজন ওনার প্রাণের বন্ধু, অন্যজন তার বোন। ধূসর ভাইয়ের রাগ সে জানে। যদি ইকবাল ভাইয়ের সাথে বন্ধুত্বটা নষ্ট হয়? আতঙ্কে পিউর সংকুচিত চোখ মুখে ধূসরের উপর প্রভাব ফেলল না। সে উৎকণ্ঠিত, অসহিষ্ণু পুরো কণ্ঠে বলল, তুই বলবি পিউ? পিউর শরীর কাঁপছে, বিবশ তার অঙ্গ প্রত্যঙ্গ। বলবে কি বলবে না দ্বিধাদ্বন্দ্বে মস্তিষ্ক চৌচির। সময় নিয়ে ধূসরের চোখের দিকে তাকায়, আরক্ত অক্ষিপট বলতে বাধ্য করে। পিউ বেগ নিয়ে জিভ ঠেলে জানায়, ইকবাল ভাইয়া আর আপু দুজনকে ভালোবাসে। সপ্তদশী কিশোরী মেয়ের ভেতরটা দুঃসহ দুর্নিবার। চোখের কোণা ভরা টলটলি অশ্রু চাঁদের আলোতে জ্বলছে। সদ্য বলা কথায় সে নিজেই ভীত, শঙ্কিত, চিন্তান্বিত তার দৃষ্টি। ধূসর ভাই কি বলবেন, কি করবেন, বিভ্রান্ত মস্তক। ধূসর ভাইয়ের রাগের আগুন হওয়ার চেহারা চোখে ভাসে। বেপরোয়াতার ক্রুদ্ধতা মনে পড়ে। দেহটা কম্পিত হয় আতঙ্কে। এই যে সে বোম ব্লাস্ট করলো, কি হবে এখন? পিউ যখন গভীর দুশ্চিন্তায় ডুবছে, সেই ক্ষণে ধূসরের অনাকাঙ্ক্ষিত নিরুদ্বেগ স্বর ভেসে এলো। তো পিউ আশ্চর্য বনে তাকালো। ধূসরের উদ্বেগহীন শ্যামলা চেহারায় পূর্ণ দৃষ্টি বোলালো। ঘন পল্লব দুবার ঝাপটে বলল, তার মানে? পুষ্প, ইকবাল দুজনকে ভালোবাসে তো? পিউ প্রচন্ড বিস্মিত হয়ে বলল, আপনি অবাক হননি? না। কেন? ধূসর দৃষ্টি ফিরিয়ে বলল, আমি জানি এসব। পিউর ঠোঁট দুটো নিজ শক্তিতে আলগা হয়ে বসল। সদ্য আকাশ ফেটে মাটিতে পড়ল যেন। চোখ জোড়া কোটর ছাড়িয়ে বলল, কি বলছেন? ধূসর সরু নেত্রে তাকালো।
বলল, কেন, তোর কি মনে হয় আমার কাছের মানুষেরা আমার নাকের ডগা দিয়ে কিছু করবে আর আমি টের পাবো না? এতটা নির্বোধ আমি? পিউ বিচলিত হয়ে ঢোক গেলে, বারংবার ঠোঁট ভেজায় জিভে, মস্তিষ্ক শূন্য। শিথিলভাবে দুদিকে মস্তক নেড়ে বোঝালো, না। ধূসর ভাই নির্বোধ হতেই পারে না, কিন্তু এরকম একটা কথা জেনেও উনি এত নির্লিপ্ত কি করে? তার অশান্ত অনিশ্চিত চাহনিতে ধূসরের লোচন কয়েক পল চেয়ে থেকে যেন পড়ে নিল ভেতরের কথা। নিজে থেকেই বলল, পুষ্প যে ইকবালকে ভালোবাসে আমি 2 বছর আগে থেকে জানি। পিউ হোঁচট খায়, বিস্ময়ে নিস্তব্ধ হয়। চোখের জল সেই কখন উবে গেছে, শুকনো কোটর দুটো এখন প্রকাণ্ড রূপে। ওদের প্রেমের শুরু, কখন কোথায় যাচ্ছে, কবে দেখা করছে, প্রত্যেকটা খবর আমার নখদর্পণে পিউ। পিউ অস্পষ্ট কণ্ঠে বলল, কি? আমরা পুষ্পর ভার্সিটি গিয়েছিলাম, মনে আছে তোর? পিউ ত্রস্ত মাথা দোলালো, মনে আছে বোঝাতে। ধূসর বলল, ইকবাল সেদিন এসেছিল শুধুমাত্র পুষ্পকে সেভ করতে। আমাকে বাচ্চাদের মতো কিছু একটা বুঝিয়ে দিয়ে রেখে গেছিল। ভেবেছিল আমি বুঝিনি, কিন্তু ওদের মাথাতেও নেই আমি সবটা জানি। রেজাল্টের জন্য নয়, ও ডিপার্টমেন্ট হেড কেন রেখেছিল সেটাও আমি জানি। ইনফ্যাক্ট তোর নানা বাড়িতে ইকবালের হঠাৎ আসা আমার জন্য নয়, পুষ্পর জন্য, ওটাও আমি জানি। পিউ হা করে বলল, সব জেনেও আপনি চুপ করেছিলেন ধূসর ভাই, কেন? ধূসর প্রথমেই জবাব দিল না। বাম দিকে পাতা সেই লোহার চেয়ারের টেবিলের দিকে এগিয়ে গেল। চেয়ারে বসে পাশেরটা চোখ দিয়ে ইশারা করে বলল, বস। পিউ থম ধরে দাঁড়িয়েছিল। কথাটাই নড়চড়ে হেঁটে আসে, আলগোছে বসে। একটা মুহূর্ত তার চক্ষুদয় ধূসরের মুখ থেকে সরেনি। তার ব্যাকুল ব্যগ্র চাউনিতে অনেক প্রশ্ন, পাশাপাশি রাজত্ব করছে ভয়। সে যে কৌতূহলে এখন ডানা ঝাপটাবে, ধূসর ভাই কি উত্তর দেবেন সবটার? অর্ধেক কথা বলে মুখে তালা ভোলাবেন না তো? পিউ ঘুরিয়ে পেঁচিয়ে আগের প্রসঙ্গে ফিরে এলো, কণ্ঠ নরম করে বলল, আপনাকে দেখে কখনো মনে হয়নি আপনি সব জানতেন। ধূসর বক্র হাসে, যেন কৌতুক শুনল কেবল। হাসিটা পিউকে বিভ্রমে ভোগাতে যথেষ্ট। সে কি হাসার মতো কিছু বলেছে? ঠোঁট ফুলে মিনমিন করে বলল, হাসছেন কেন? ধূসর সোজা সাপটা উত্তর দেয় না, উল্টে প্রশ্ন করল, তুই এত বোকা কেন? পিউ ভ্রু গোছালো। আমি কি করলাম? ধূসরের হাসি মুছে যায়, অদ্ভুত গলায় আওড়ায়, আমাকে বুঝতে তোর আরো 17 বছর সময় লাগবে পিউ, তখনও পারবি কিনা সন্দেহ। পিউ চুপ করে গেল, চেয়ে রইল এক ধ্যানে। মনে মনে বলল, 17 বছর কেন ধূসর ভাই? প্রসঙ্গ আপনার হলে 17 বছরেও কার্পণ্য করব না আমি। মুখে বলল, উত্তরটা দিচ্ছেন না? কোনটা? আপুর ব্যাপারে কেন চুপ করেছিলেন? ইচ্ছে করে। ইচ্ছে করে? কেন? ধূসর একটু চুপ থেকে বলল, ইকবাল আমার জন্য প্রথম পুষ্পকে প্রত্যাখ্যান করত, অথচ সে নিজেও হাবুডুবু খাচ্ছিল ওর প্রেমে। ভাবতো যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়, যদি আমি ভুল বুঝি। বলতে বলতে হাসল সে। পিউ গভীর চোখে দেখে সে অমায়িক হাসি। এই হাসি দেখলে তার বক্ষ আলোড়িত হয়। ধূসর জানালো, এইসবের জন্যই ইকবাল আগাত না, আমি জানি। পরবর্তীতে পারিনি, অনুভূতি সামলানো সবার সাধ্যে নেই। আমি সব জেনেও ভান করতাম কিচ্ছু জানি না। ওরা লুকিয়ে রাখতে চাইছিল যখন, আমিও না হয় সাহায্য করলাম তাতে। পিউ চোখ বড় বড় করে বলল, এর মানে আপনি ওনাদের সম্পর্ক নিয়ে রাজি? বলার সময় উজ্জ্বল শোনালো তার কণ্ঠ, যেন ধূসর হ্যাঁ বললে লাফিয়ে উঠবে। ধূসরের জবাব, রাজি না হওয়ার কিছুই নেই। ইকবালকে আমি চিনি, স্বর্ণের টুকরো বলা যায়। যদি ভালো না হতো প্রথম দিনই সবার আগে ওদের প্রেমে আমি বাধা হতাম। কিন্তু ইকবাল আলাদা, যাকে ভালোবাসবে জীবন দিয়ে হলেও আগলে রাখ। রাখে তাকে। ওর চোখে আমি পুষ্পের জন্য ভালোবাসা দেখি, টান দেখি। পুষ্প ভালো থাকবে। আমার চোখে কিছু দেখেন না ধূসর ভাই?
পিওর অন্তঃস্থল জানতে চায়, প্রশ্ন করে, ইকবাল ভাইয়ের চোখে যদি আপুর জন্য ভালোবাসা দেখতে পান, আমার চোখে আপনার জন্য কিছু দেখতে পাননি? পাবেন কি করে? তাকিয়েছেন কখনো? দেখেছেন এই নেত্রযুগল? তারা কতটা তৃষ্ণার্ত, বিমর্ত আপনার প্রেমে? দেখেননি, দেখবেন কেন? এ চোখে তাকানো পাপ। আপনি তো পাপই হতে চাইবেন না ধূসর ভাই, তাই না? অভিযোগে পিওর অভ্যন্তর অবসন্ন হয়। হঠাৎ মুখের সামনে ধূসর তুড়ি বাজাতেই ধ্যান কাটে। চটপট ফেরে সত্তায়, তটস্থ আখিতে তাকালো ধূসর, বলল, এই সামান্য একটা কারণে ভ্যাঁ ভ্যাঁ করে কাদার মতো কারণ দেখছি না। পিউ দর্শনেন্দ্রিয় নত করল, ফেললো কোলের ওপর রাখা দুটো হাতের ওপর, নিচু কণ্ঠে বলল, আপনাকে আমি পুরো কথা এখনো বলিনি ধূসর ভাই। ধূসর ভ্রু বাঁকায়, কানে আসে তার ভরাট কণ্ঠ। কি কথা? পিউ নত যেন মুখটা তুলল না, মনস্তাপ নিয়ে জানালো, সেজমা চাইছেন আপু সাদিক ভাইয়ের বউ হোক। ধূসর চমকে গেল, ধাক্কা খেলো, স্পষ্ট প্রকাশ পেল তার প্রশ্নে। কি? পিউ মাথা নেড়ে বলল, চাচুও জানেন। কথা ছিল উনি ফিরলে আব্বুর কাছে বিয়ের প্রস্তাব দিবেন। আমি নিজের কানে শুনেছি। আস্তে ধীরে মৃদু কণ্ঠে সমস্তটা বর্ণনা করল সে। বাদ দিল না একটা দাড়ি কমাও। এতক্ষণে নিষ্প্রভ থাকা ধূসরের কপালের ভাঁজ তীব্র হয়, বেড়ে আসে নেত্র সংকোচনের মাত্রা। ভাবিত ভঙ্গিতে ওপরের ঠোঁট দিয়ে চেপে রাখে নিচের ঠোঁট। অনুচিন্তন দেখা দেয় রাশভারী মুখমণ্ডলে। মহা বিরক্ত হয়ে বিড়বিড় করল, এদের কি একটাই কাজ, এর ওর সাথে বিয়ে ঠিক করা? আশ্চর্য। বর্ণনার পিঠে প্রত্যাশিত জবাব পিউ পেল না। সে আগ্রহ ভরে তাকালো। ধূসরের উদ্বিগ্ন চোখ মুখ দেখতেই কান্না পেল আবার। ব্যাপারটা মোটেই সাধারণ নয়। সাধারণ হলে ধূসর ভাই এভাবে চুপ করে থাকতেন না নিশ্চয়ই। ছিচকাদুনের মতো আপনা আপনি চোখের কোণা ভরে ওঠে তার। আতঙ্কিত ভেজা গলায় বলল, এখন কি হবে ধূসর ভাই? ধূসর ভাবনা থেকে প্রস্থান নেয়। পিওর ললিত মুখে দৃষ্টি দেয়, ভ্রু গুছিয়ে বলে, কি হবে? পিউ নাক টেনে বড্ড দুশ্চিন্তা নিয়ে বলল, সেজ চাচু একবার বিয়ের কথা বললে আব্বু ফেরাবেন না, জোর করে হলেও বিয়ে দেবেন। পিয়ের চোখ বেয়ে পানি এসেছে গাল অবধি, নাকের ডগা স্ফীত, চিন্তায় ফ্যাসফ্যাসে অবস্থা। অথচ হাসি পেল ধূসরের। ভীষণ কষ্টে মুখটা গম্ভীর রেখে বলল, তোকে বলেছে? পিউ মাথা দুলিয়ে বলল, আমি জানি, আব্বুকে চিনব না, আপনি দেখবেন। ধূসর সম্পূর্ণ করতে দিল না, আগে কপিত কণ্ঠে হুঁশিয়ারি দেয়, এসব বড়দের ব্যাপার নিয়ে তোকে কেউ ভাবতে বলেনি। তোর কাজ হচ্ছে পড়াশোনা করবি, খাবি, ঘুমাবি। পিউ নিষ্পাপ উদাস কণ্ঠে বলল, ঘুম তো 3 বছর আগেই হারাম করেছি, এখন খাওয়া দাওয়া হারাম হবে? ধূসর ব্যর্থ চোখে তাকালো। এই পিচ্ছি মেয়েকে বোঝানোর সাধ্য তার আছে? স্থূল কণ্ঠে বলল, তুই আমার কথা শুনবি নাকি না? পিউর কান্না অমনি শেষ। সে শশ ব্যস্ত হয়ে বলল, শুনবো। চোখ মোচ, এসব ভাবার জন্য আমি আছি, তোকে যেন মাথা ঘামাতে না দেখি। পিউ বাধ্যমের মতো ঘাড় কাত করলো। ওনার প্রান্ত উঠিয়ে চ্যাটচ্যাটে গাল মুছতে গেলে হাত ধরে ফেলল ধূসর। প্রশ্ন নিয়ে তাকালো সে। ধূসর স্বল্প এগোয়, সাদরে সযত্নে বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজেই মুছিয়ে দেয় ডাগর ডাগর চক্ষুদয়। পিয়ের বিহব্বল বিহমিত চাউনিতে দৃষ্টি গাঁথে, সহজ স্বীকারোক্তি দেয়, তোকে কাঁদলে খুব বাজে লাগে পিউ, এতটা বিশ্রী লাগে যে আমার কিছু একটা করে ফেলতে মন চায়। পিউ অবোধ কণ্ঠে শুধালো, কি মন চায় ধূসর ভাই? ধূসর প্রসঙ্গ এড়িয়ে গেল। অঞ্জলি পুটে রাখলো তার হস্র আদল। সেখান থেকে ডান হাতের বুড়ো আঙ্গুলটা উঠে গেল তার মসৃণ গালে। দু একবার স্লাইড করলো জায়গাটা। স্পর্শে পিওর গাত্র শিরশির করে, মন্থর বেগে বুঝে আসে কিশলয়। ধূসর চোখ মুখে দরদ ঢেলে শুধালো, বেশি ব্যথা পেয়েছিস? পিওর শিহরণ মুছে গেল অমনি। গতকালকের সব কথা পাল্লা দিয়ে মনে পড়ল। চুরি করে ধরা পড়ার মতো করে ফেললো চেহারা।
ধূসর ভাইয়ের হাতের কাছে পেলে খবর করবেন বলেছিলেন না, আর সে কিনা তার সামনে বসে। পিউ পরিবেশ সামলাতে যেচে ফটাফট বলে দিল, আর কখনো এরকম করব না ধূসর ভাই। ধূসর কিছু বলল না, তার অভিপ্রায় স্বাভাবিক। মেয়েটা ওর ভয়ে সকালে খেয়ে যায়নি, অথচ একটু আগে ওর বুকের পরেই কাঁদল। মনে মনে হাসলো সে, বাইরেটা শক্ত রাখতে ঠোঁট কামড়ে ধরল। পিও ভীত কণ্ঠে বলল, এবারের মতো কি ক্ষমা পেয়েছি? সে হ্যাঁ না জানালো না, উল্টে প্রশ্ন করলো, বললি না তো অনেক ব্যথা পেয়েছিস? পিওর ঠোঁট উল্টে এলো। ব্যথা পাওয়ার জন্যই তো মেরেছেন। কথাটায় প্রকাশ পেল তার অভিমান, ছোট্ট মনের বেদনাবোধ। অথচ ধূসর স্বভাব সিদ্ধ হাসে, অল্প হলেও পিওর হৃদয় কাঁপানো হাসি। স্বর নামিয়ে বলে, শরীরের ব্যথা তো ওষুধ খেলে সেরে যায়, দুদিন বাদে ক্ষতটাও মিশে যায় ত্বকের নিচে। কিন্তু তুই মরতে যাচ্ছিলি শোনার পর একজনের বক্ষপিঞ্জরে যে ক্ষত, যে ছিন্ন স্থান, যে যন্ত্রণা তৈরি হয়েছিল, তা মিশবে কি দিয়ে পিউ? প্রগাঢ় নিবিড় গলায় ধূসরের অগভীর অধর নড়তে দেখা যায়। ঠিকরে আসে কিছু বাক্যবান, দ্বিখণ্ডিত করে পিওর দেহময় ছড়িয়ে থাকা অতি সূক্ষ্ম নারীটিকেও। সে আকুল চিত্তে শুধায়, সেই একজন কে ধূসর ভাই? তার ভেতরটা দোদুল্যমান, ছটফট করছে, কাতরাচ্ছে, ব্যগ্র হয়ে চাইছে ধূসর ভাই বলুক সেই একজন আমি। তোর না জানলেও চলবে। বরাবরের মতো উদ্বেগ শূন্য, সংক্ষিপ্ত প্রতিবাক্যে পিউ হতাশ হয়, নেতিয়ে আসে মন। আচমকা ধূসর তার ঘাড়ের কাছটা চেপে ধরে, রীতিমতো টেনে এগিয়ে নেয় নিজের দিকে। পিউর ক্ষুদ্র ঘাড় এঁটে গেল তার পুষ্ট মুঠোয়, মুখটা ঝুঁকে এলো সামনে। মৃদু ভরকায় মেয়েটা। ওপাশ থেকে ধূসরের মাথাটাও এগিয়ে আসতে দেখা গেল। মুহূর্তে শুরু হলো তার তপ্ত শ্বাস আছড়ে পড়ার যুদ্ধ। পিওর বদন উষ্ণীষ্ণ হয়ে আসে সেই নিঃশ্বাসের ছোঁয়ায়। আরেকটু হলে ওষ্ঠযুগল ছুঁই ছুঁই হবে। ধূসরের সরু নাক ছুঁয়ে দেখবে তার মুখমণ্ডল। পিওর শ্বাসরুদ্ধকর অবস্থা তখন। এত কাছে কখনো আসেনি যে। ধূসরের এতটা সান্নিধ্য সহ্য হয় না। এই যে পুরো চেহারাটা দেখছে, এতটা নৈকট্য, এসব কি আদৌ সত্যি? ভীষণ কষ্টে, ভয়ঙ্কর প্রয়াসে সে তাকিয়ে থাকে ধূসরের তামাটে মুখের দিকে। অক্ষি পল্লব কাঁপছে তখন, দ্রিমদ্রিম শব্দে আন্দোলিত হচ্ছে অন্তঃকরণ। ধূসরের অন্তর্ভেদী মোহময় নিঃস্বার্থ দৃষ্টি পরীক্ষা নেয় তার। মানুষটার কপালে বিন্যস্ত চুলগুলো এত সুন্দর কেন? এত সুন্দর কেন দৃঢ় চিবুকটা? আর ঘন ভ্রু দুটো যেন সুগভীর খাদ। এর জন্য যে সে হাজারবার মরতে পারে। পিউ ভেতরে ছটফট করে, অনুরোধ জানায়, এভাবে তাকিয়ে থাকবেন না ধূসর ভাই, খুন হয়ে যাচ্ছি আমি। ধূসরের নেত্রদয় তার মুখ জুড়ে খেলছে, কপাল, চোখ, নাক, ঠোঁট তীক্ষ্ণভাবে মাপছে যেন। পিওর কণ্ঠনালী অবরুদ্ধ এই নিরীক্ষণের তোপে। পরপর শোনা গেল তার অনমনীয় গলায় একটি মধুর বাণী, এই ভূমণ্ডলের কোনো একটি মানুষের পৃথিবী তুই, তার আদ্যপান্ত জুড়ে তুই, তার প্রাণ সঞ্চালনের পথ্য তুই, তুই তার রোগ সরানোর জড়িবুটি। একবার ভেবেছিস তুই না থাকলে তার কি হবে? পিউ জানে সে উত্তর পাবে না। ধূসর ভাই অর্ধেক কথা বলে তাকে আনচান করিয়ে মারেন, তবুও মেয়েটা দমবে না। মুখ ফুটে প্রশ্ন করে বসে, সে কে? ধূসরের লালচে ঠোঁট দুটো সরে গেল একদিকে, নীরবে হাসল, জানালো, তুই পৃথিবীতে আসার পর যে তোকে সবার আগে ছুঁয়েছে। পিওর ভ্রু গুছিয়ে এলো এক জায়গায়। ধূসর আরো কিছু বলতে গিয়েও থেমে গেল। পাল্টালো চেহারার রং, চোখে মুখে স্পষ্ট দ্বিধা। হঠাৎ করে ঘাড় ছেড়ে দিয়ে সরে গেল। উঠে দাঁড়িয়ে ব্যস্ত গলায় বলল, ঘরে যা, রাত অনেক হয়েছে। পিউ ঠোঁট কামড়ে ভাবছিল। কথাটায় ছোট্ট করে শ্বাস ফেলল, বলল, আপনি যাবেন না? ধূসর কপাল কোঁচকায়। পিউ উঠে মিহি কণ্ঠে বলে, যাচ্ছি। দু কদম হেঁটে থেমে গেল সে। পেছন ফিরতেই ধূসর অন্যদিকে তাকালো। পিউ ওড়নার মাথাটা আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে বলল,
ইয়ে, একা একা সিঁড়ি দিয়ে নামতে ভয় লাগছে। ধূসর দৃষ্টি চোখা করে বলে। এতক্ষণ যে ছাদে দাঁড়িয়েছিলি ভয় লাগেনি? পিউ সরলভাবে দুদিকে মাথা নাড়ালো, আবেদন করলো। আপনি সাথে আসুন না একটু, যদি ভূত টুত দেখি আমি মরেই যাব। ধূসর শক্ত কণ্ঠে বলল। ফের আরেকবার মরার কথা উচ্চারণ করে দেখ কি করি। পিউ মুখটা ছোট করে ফেললো, মনে মনে ভেঙচি কাটলো। আমি মরবো বলে দোষ, আর উনি যে দিন রাত নিজের প্রেমের আগুনে জ্বালিয়ে মারছেন আমায়, তাতে দোষ নেই। মুখে বলল। তাহলে আসুন। ধূসর পা বাড়ায়, বলে। হাট। পিউ এপাশ ফিরে বিজয়ী হাসলো। ধূসর তার পেছনে এগোয়। পিউর চোখ সামনে রইল মন নিহিত ওই মানুষের প্রতি, যাকে বুকের বাপাশে অগ্র মস্তিষ্কের প্রতিটি কোষে বয়ে চলে সে হাঁটতে হাঁটতে আর চোখে পেছনে তাকায়। বাল্বের হলুদ আলোতে ধূসরের লম্বা অবয়ব দেয়ালে দৃশ্যমান। সেটা দেখতে দেখতে ধাপে ধাপে কদম বাড়ায়। ধূসরের অন্তঃকরণে বন্দি কিছু অস্বচ্ছ কথা, যা বাষ্পের ন্যায় ঝাপসা। তার পা এগোয় পথে, অথচ দৃষ্টি থাকে সামনের চঞ্চল কিশোরীর দোদুল্য কেশ গুচ্ছে। ঘরের সামনে এসে থমকালো পিউ। অচিরাত মাথায় আসে ছাদের কথা। সে কি ধূসর ভাইকে জড়িয়ে ধরেছিল তখন? বেখেয়ালে না বুঝে জ্ঞান খুইয়ে ঝাঁপিয়ে পড়ল বুকে। কতক্ষণ ছিল? পিউ চোখ খিচে জিভ কাটল, কোণঠায় হাঁসফাঁস করলো। ইস, কি লজ্জা, কি লজ্জা! পিউ আস্তে আস্তে চোরা চোখে একবার পেছনে তাকায়। ধূসরের উপস্থিতি টের না পেয়ে ভেবেছিল চলে গেছে হয়তো, অথচ ঘুরে তাকাতেই চোখাচোখি হলো। সে মানুষটা বুক টান টান করে দাঁড়িয়ে, সাথে ভ্রু চায়। পিউ থতমত খেলো খানিক, সঙ্গে সঙ্গে সরিয়ে নিল চোখ। হন্তদন্ত ভঙ্গিতে ঢুকতে গেল ভেতরে। চাপানো দরজাটায় নাকটা ঠুকে গেল অমনি। ব্যথায় ছিটকে পিছিয়ে এলো, নাক ডলতে ডলতে আবার ফিরে তাকালো। ধূসর তখনও দাঁড়িয়ে, স্পষ্ট বলল। পিউ লজ্জা পায়, রীতিমতো ঠোঁট উঠে আসে চূড়ায়। আর দাঁড়ায় না, ছুটে ঢুকে যায় কামরায়। ধূসর ফিরে আসে নিজের রুমে। অগোছালো পিউয়ের কথা মনে করে মিটিমিটি হাসে। শীতল চোখ নিবন্ধ হয় দেয়ালে টাঙানো সেই পেইন্টিং এর ওপর। পরপর প্রশান্ত মুক্ত শ্বাস নেয়। এই চোখ, এই নেত্রপল্লব তার জন্য এক ধরনের উপশম। রুমে এসে একবার দেখলেই যেন উবে যায় সব গ্লানি, সব শ্রান্তি। অথচ চোখের মালিক নিজেও জানে না এসব। জানলে কি করবে? কবে বা জানাবে সে? আর কতগুলো দিন পার হলে আসবে সেই মুহূর্ত। পিওর ঘুম আসছে না। নিদ্রা চুরি করেছেন ধূসর ভাই। পিউ কোল বালিশটা অবধি গায়ে জড়ালো না আজ। ধূসরের বুকে থাকার ওই দৃশ্য যতবার মনে পড়ে লজ্জায় আড়ষ্ট হয়। অদ্ভুত শিরশির অনুভূতি এসে পা চালায় সাথে। মনে হচ্ছে ধূসরের তীব্র পারফিউমের ঘ্রাণ আসছে তার জামা কাপড় থেকেও। শরীরে মিশে গিয়েছে ওই কাঙ্ক্ষিত স্পর্শ। এখন কোল বালিশ নিলে মুছে যাবে না। রাত ফুরালেই ফাগুন শুরু, আসছে বসন্ত। কোকিল ডাকবে, ফুটবে নানান ফুল। রাস্তার পারে লাগানো গাছগুলোয় দেখা দেবে নব নব পল্লব। শহর জুড়ে হাজার নারী হলদে শাড়ির ভাঁজে লুকিয়ে রাখবে তার প্রিয় মানুষকে। ব্যস্ত পথে নিজেদের মনে লুকিয়ে পা মেলাবে। সময় সময়ে একে অন্যের দিকে চেয়ে করবে রঙিন হাসি বিনিময়। ছেলেটা তাকালে মেয়েটির লজ্জায় নাবিয়ে নেবে দৃষ্টি। আচ্ছা, তার জীবনে এমন দিন আসবে না যেদিন সেও একটা লাল হলুদ মিশেলের শাড়ি পরবে, কানে থাকবে একজোড়া লম্বা ঝুমকো, মাথায় পরবে একটা গোলাপের চাকা, আর থাকবে হাত ভর্তি চুড়ি। আর পাশে পাশে হাঁটবে প্রিয়তম সে, তার ধূসর ভাই। তার 5টি আঙ্গুল জায়গায় পাবে সেই শক্ত খসখসে তালুর মধ্যে। আসবে না সেই দিন? প্রিয় চোখ বুঝল। নিঝুম রাতে কক্ষের চার প্রান্তে তার উতলা নিঃশ্বাসের শব্দ। রাত পোহালে যে ফাগুন আসছে, যে হাওয়া ধেয়ে যাচ্ছে ভোরের দিকে, সেই হাওয়ার একাংশ ছুটে এলো, জানালা গলে প্রবেশ করলো কামরায়। সশব্দে বিছানার দিকে এগিয়ে ছুঁয়ে দিল তাকে। কানের কাছে ফিসফিস করে জানালো, তোর বসন্ত আসছে পিউ, খুব শীঘ্রই আসছে।
বাংলা প্রথম দ্বিতীয় পত্র এই 2 বিষয় পরীক্ষা শেষ। আজকে শুক্রবার, পরীক্ষা নেই। আগামীকাল থেকে শুরু সব কঠিন কঠিন সাবজেক্ট। পরশু ইংরেজি প্রথম পত্র, অথচ পিওর মাথায় ওসব নিয়ে চিন্তা নেই। সে সকাল থেকে মায়ের পেছন পেছন ঘুরছে, ঘ্যান ঘ্যান করছে, অনুনয় বিনয় করছে। সে হওয়ার পর তাকে প্রথম ছুঁয়েছিল কে? এই একটা ব্যাপার সারা রাত তাকে ঘুমোতে দেয়নি। হিসেব মতো জন্মের পর বাচ্চাদের মায়ের কোলে নেয়, কিন্তু উনি কাল যেভাবে বলেছেন বিষয়টা তো ওরকম একদমই মনে হয়নি। সঠিক আর সত্যিটা শোনার জন্যই মেয়েটার এত আকুলি বিকুলি। পিউ শেষবার মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। মিনা বেগম বলেছেন হাতের কাজ শেষ করে বলবেন ধীরে সুস্থে, কিন্তু মেয়ে এত অধৈর্য, পেছন পেছন রান্নাঘরেও চলে এসেছে। তিনি গরম পানির চুলোয় বসিয়েছেন মাত্র, পোলাওয়ের মধ্যে দেবেন। পিউ আহ্লাদে ভেঙে চুরে বলল, ও আম্মু বলো না, একটা সামান্য কথা শুনতে চেয়েছি, বলে দিলেই তো হয়। মিনা বেগম বিরক্ত চোখে তাকালেন। তোর পড়াশোনা নেই? কাল ইংরেজি মনে আসতে? আছে, তুমি বলে দাও, আমি চলে যাচ্ছি। সুমনা বেগম এলেন তখন। বুয়াকে বললেন, একটা পেঁয়াজ কেটে দাও তো, ডিম ভাজবো। কে খাবে, রিক্ত? হ্যাঁ আপা, ছেলেটা ডিম ভাজি ছাড়া কিছুই খেতে চায় না। কি যে করি, গায়ে একটা মুরগির থেকেও কম ওজন, ধরে ছুঁড়ে ফেলা যাবে। পিউ ফিক করে হেসে ফেলল। বুয়া ব্যস্ত হলেন পেঁয়াজ কাটায়, সাথে বিজ্ঞের মতো হাব ভাব করে বললেন। বলতে বলতে বটির মাথায় পেঁয়াজ ধরতে চোখ জ্বলে টলমল হলো। কাপড়ে মুছতে মুছতে বললেন। সুমনা বললেন, না পারলে রেখে দাও, আমি কেটে নিচ্ছি। পিউ ওসব থেকে মনোযোগ ফিরিয়ে আনলো চটজলদি। ফের নাকে বাজিয়ে বলল, আম্মু বলো না, বলো না। পিউ, রান্নার সময় বিরক্ত করিস না, বলছিস তো, শেষ হলে বলবো। এখন যা, পড়তে যা। পিউ বিরোধিতা করল। না, আমি শুনেই যাব, আমাকে শুনতেই হবে। সুমনা বেগম বললেন, কি কথা? ও কি জানতে চাইছে আপা? আরে আর বলিস না, সকাল থেকে কি একটা ঘোড়ার মাথা জিজ্ঞাসা করছে ওর জন্মের পর ওকে কে কোলে নিয়েছে। এটা একটা প্রশ্ন? আরে এটা তো সহজ কথা পিউ। জন্মের পর কে ছোবে? ডাক্তার, নার্স, এরাই তো ছোঁয়। নার্সরা রক্ত পরিষ্কার করে গায়ে তোয়ালে জড়িয়ে, তারপরে নিয়ে আসে পরিবারের অন্যদের কাছে। রিক্ত হওয়ার সময় দেখিসনি? পিউ হতভম্ব হয়ে বলল, তাহলে কি দাঁড়ালো, আমাকে সবার আগে ডাক্তার ছুঁয়েছে? হ্যাঁ, শুধু তোকে না, সব বাচ্চাকে পেট থেকে এসে বার করবে আর ছোবে না। পিউ দুপাশে ঘন ঘন মাথা নেড়ে বলল, না না, ওসব বাদ। আমাদের বাড়ির মধ্যে সবার আগে কে ছুঁয়েছে, কে কোলে নিয়েছে? সুমনা বেগম বললেন, আমি তো তখন এই বাড়িতে ছিলাম না, হয়তো ভাইজান নিয়েছে, তাই না আপা? মিনা বেগম পোলাওয়ের মধ্যে গরম পানি ঢাললেন, খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দিলেন পুরোটা। উত্তরে বললেন, না, ওকে আমি কাউকে ধরতে দেইনি, এমনকি নিজেও ছুঁইনি। পিউ আগ্রহ ভরে বলল। তাহলে কে? সুমনা বেগমের চোখে মুখেও দেখা গেল শুনতে চাওয়ার প্রবণতা। মিনা বেগম কাজে ব্যস্ত থেকে মৃদু হাসলেন, জানালেন, তোকে সবার প্রথম কোলে নিয়েছিল ধূসর। 10 বছরের বাচ্চাটা তোকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছিল বুকে। আমার এখনও মনে আছে, ধূসর প্রথমবার তোকে কোলে নিয়ে মুখের দিক চেয়েছিল। তখন ও বাচ্চা, কিন্তু ভালোবাসা একই রকম, মুরব্বিদের মতো। অথচ তোর দিক তাকিয়ে কেমন অবুঝের ন্যায় বলল, এইরকম সুন্দর বারবি ডলটা তুমি কোথেকে আনলে বর্মা? সুমনা বেগম হেসে ফেললেন। হাসির শব্দ শোনা গেল বুয়া করিমুন্নেসারও। পিওর বুকটা ধক করে উঠল। একটা শান্ত পুকুরে ঢিল ছোড়ার পর যে উদ্দোলন দেখা দেয়, তারই পাশ কাটালো হৃদয়খানা। মিনা বেগম কথা শেষ করে তাকালেন, বললেন, হয়েছে শান্তি? পিও শিথিল বেগে মাথা কাত করে। ছোটখাটো মুখটা অতুজ্জ্বল, নক্ষত্রের মতো ঝলক সেখানে। দু ঠোঁট কানায় কানায় হৃষ্ট হয় কুণ্ঠিত মুচকি হাসিতে। এর মানে কাল ধূসর ভাই যা বললেন, এ ভূমণ্ডলের একজনের পৃথিবীতে
এই ভূমণ্ডলের একজনের পৃথিবী তুই, তার আদ্য পান্ত তুই, তার প্রাণ সঞ্চালনের পথ্য তুই, তুই তার রোগ সারানোর জুড়িবুটি। ওসব নিজেকে বোঝাতে বলেছেন? পিউ বুকের বা পাশটা ওড়নার উপরে খামচে ধরল। এত তীব্র কম্পন তার। সুমনা বেগমের উৎসাহ এখন তুঙ্গে। পিউর জন্ম সংক্রান্ত সকল কথা শুনে নিচ্ছেন, কৌতূহল সমেত আরো নানান কিছু জানতে চাইলেন। এসব আগে শোনেননি তিনি। পিউ আর দাঁড়ালো না, ত্রস্ত বেগে রান্নাঘর থেকে বাইরে এলো। এক্ষুনি ধূসর ভাইয়ের কাছে যাবে সে, গিয়ে বলবে, আমি সেই মানুষটিকে খুঁজে পেয়েছি ধূসর ভাই। আজ আমি নিশ্চিত আপনিই সে। সে ছুটতে সিঁড়ির এক ধাপ উঠেও নেমে এলো। ধূসর ভাই তো বাড়িতে নেই, অফিসে গিয়েছেন। ভাবলো, তাতে কি, উনি ফিরলে আর অপেক্ষা নয়, আজই জানিয়ে দেবে তার মনের কথা। বলে দেবে, আমি আপনাকে ভালোবাসি ধূসর ভাই। অনেক হয়েছে লুকোচুরি, আর সইতে পারছে না এই টানাপোড়ন। স্নায়ুযুদ্ধে সে ক্লান্ত। আজ তো কোনো মনোদ্বিধা নেই, সে শতভাগ নিশ্চিত ধূসর ভাইও তাকে চায়। মানুষটা হয়তো আর 5 জনের মতো মনের কথা বলতে পারে না। সে না পারলেও বা কি, ও আগাবে। এই ঝুলতে থাকা সম্পর্কের একটা রূপ দেবেই আজ। পিউ পণ করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন শুধু ধূসর ভাইয়ের ফেরার প্রতীক্ষা। পিউ নিজের কামরায় রওনা করতে গিয়ে আবার দাঁড়ালো। নজরে পড়লেন রুবায়দা বেগম। কাজে মনোনিবেশ তার। শোপিস রাখার শোকেস থেকে একটা একটা জিনিস নামিয়ে শুকনো কাপড় দিয়ে মুছছেন। এতক্ষণ সব আসবাব মুছেছেন। এই কাজটা তিনি নিজ উদ্যোগে করেন। শিকদার বাড়ির ছেলেমেয়েদের একটা কমন রোগ আছে, ডাস্ট অ্যালার্জি। সামান্য ধুলো ময়লা পেলেই হেঁচে কেশে একাকার করে সব। অবশ্য এই রোগ আফতাবেরও রয়েছে। মানুষটা শান্ত নিরিবিলি হলে কি হবে, রোগ তার চামড়ার ডগায়। পিউ নিজের ঘরের দিকে আর গেল না। রুবায়দা বেগমের কাছে এসে আবদার করল, আমি করে দেই মেজমা। তিনি হাসি হাসি মুখে ভ্রু কুচকে বললেন, কেন রে মেয়ে, তুই করবি কেন? তোমার কষ্ট হবে না? রুবায়দা হেসে ফেললেন। পিউর থুতনি ধরে বললেন, ওরে পাকা বুড়ি রে, কত কষ্ট বুঝে আমার। পিউ বলল, আমি না বুঝলে কে বুঝবে? তাই তো, তুই তো আমার মেয়ে, তুই না বুঝলে কে বুঝবে? পিউ কপাল কোচকালো সাথে সাথে। ভাবল, মেয়ে ডেকো না মেজমা, সম্পর্ক বদলে যাবে একটি পলকে। মুখে বলল, মেয়ে নই, আমি তোমার মা। তারপর বিড়বিড় করে বলল, বৌমা। আচ্ছা বেশ, তাই এখন সর, ধুলো যাবে গায়ে, নাকে মুখে ঢুকলে হাঁচি দিয়ে কাহিল হবে। কিচ্ছু হবে না, তুমি আমাকে দাও। পিউ জোর করে টেনে টুনে কাপড় নিয়ে এলো। রুবায়দা বেগম হার মানলেন। পরাজিত কণ্ঠে বললেন, দেখো মেয়ের কাণ্ড, তুই পারবি না পিউ, আমায় দে। পারবো আমি, তুমি যাও বিশ্রাম নাও। সেই সময় চৌকাঠ থেকে একটি প্রফুল্ল স্বর ভেসে আসে। আসতে পারি? দুজনে একযোগে তাকায়। দুহাতে দুটো ভারী মিষ্টির প্যাকেট সমেত দাঁড়িয়ে মারিয়া, গাল ভরা হাসি। রুবায়দা বললেন, আরে এসো এসো, কি খবর তোমার? মারিয়া ভেতরে ঢুকতে ঢুকতে বলল, এই তো আন্টি, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? ভালো। মারিয়া মিষ্টি বাড়িয়ে দিল। নিন আপনাদের জন্যে। হঠাৎ মিষ্টি কেন? একটা সুসংবাদ আছে। কি? আপনার চাকরি হয়েছে। ওমা তাই? এ তো খুব ভালো খবর। ভালো খবর শুনেও পিয়ের মন খারাপ হলো। মারিয়াপুর চাকরি হয়েছে মানে সে কি আর পড়াতে আসবে না? ওর ওই দিনের কথায় দুঃখ পেয়ে কি? এই পিউ, যা তো মা, আপাকে ডেকে নিয়ে আয়। সে চোরা চোখে একবার মারিয়ার দিকে তাকিয়ে মাকে ডাকতে গেল। মারিয়া সোফায় বসলো, রুবায়দা পাশে। মিনা বেগম বুয়ার হাতে দায়িত্ব ধরিয়ে দিয়ে বেরিয়ে এলেন। মারিয়াকে দেখে খুশি হলেন খুব। সুমনা প্লেটে ভাত তুলে দুটো কথা বিনিময় করে চলে গেলেন ঘরে। রিক্তকে খাওয়াবেন এখন। বাকিরা গল্প জুড়লেন। চাকরি পাওয়ার কোম্পানির আগামাথা জিজ্ঞেস করলেন। পিউ এক কোনায় দাঁড়িয়ে থাকে, পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে টাইলসের মেঝে খোটে। মারিয়ার থেকে ক্ষমা চাওয়া হয়নি। এখন কথা বলতেও লজ্জা লাগছে তার। না হলে জিভটা যে মাত্রায় নিষ্পিস করছে, এতক্ষণে বকবকের ঝুড়ি খুলে বসতো। তার অস্থিরতা বাড়ল।
মারিয়াপ্পু চাকরি নিলে নিশ্চয়ই আর পড়াবেন না। ইস, কি একটা অবস্থা! আগে চেয়েছিল মেয়েটাকে তাড়াবে, আর এখন সে পড়াবে না জেনে মন খারাপ হচ্ছে। তার মুড কথায় কথায় এত সুইং করে কেন? মিনা বেগম বললেন, তা আমার মেয়েটাকে আর পড়াবে না বুঝি? পিউ চটজলদি সচেতন হয়ে দাঁড়ালো। মাকে কোটি কোটি ধন্যবাদ জানালো ওর মনের কথা জিজ্ঞেস করায়। মারিয়া বলল, পড়াবো আন্টি, চাকরি নিলেও বা ওর পরীক্ষা শেষ না হওয়া অবধি আমি আছি। তবে সন্ধেবেলা আসতে পারবো না, হয় খুব ভোরে, নয় রাত 9টার দিকে পড়াতে হবে, এই আর কি। কেউ কিছু বলার আগে পিউ লাফিয়ে বলল, 9টার দিকে পড়ালে ভালো হয়। পরপর নিজেই মিউয়ে গেল, ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল। অথচ মারিয়া ভীষণ সহজ স্বাভাবিক গলায় বলল, ঠিক আছে পিউ, তখনই আসবো তাহলে। কথা শুনে মনে হলো তাদের মধ্যে কিছুই ঘটেনি, যেন সব ঠিকঠাক। পিউ একটু অবাক হয়, লজ্জা সংকোচ কমার বদলে আরো তরতরিয়ে বৃদ্ধি পায়। মেয়েটা এত ভালো, আর সে, ছি ছি। জবা বেগম ফিল্টার থেকে জগে পানি ভরছেন। হৃষ্টপুষ্ট ভারী জগ, খালি থাকলেও বেশ ওজন। হাঁটতে গিয়ে হঠাৎ শাড়ির কুচিতে পা বাঁধালেন, পড়তে গেলেন হুমড়ি খেয়ে। বহু কষ্টে নিজেকে সামলালেও পা মুচড়ে গেল। হাত থেকে জগটা ছুটে পড়ল মেঝেতে। বিকট জোরালো শব্দে কেঁপে উঠল বসার ঘর। চমকে গেল সকলে। কাচের ছোট ছোট টুকরো এদিক ওদিক ছিটিয়ে গেল, পানিতে তলিয়ে গেল চারপাশ। ব্যথায় মৃদু শব্দে আর্তনাদ করে উঠলেন জবা। আওয়াজ পেয়ে ত্রস্ত ছুটল সকলে। মারিয়া সবেগে গিয়েই বসে পড়ল পাশে। আন্টি, কি হলো, ব্যথা পেয়েছেন? জবা বেগম পায়ের পাতা চেপে রেখেছেন হাত দিয়ে, চোখ শক্ত করে বোঝা। রুবায়দা উদ্বিগ্ন হয়ে বললেন, ও সেজো, পড়ে গেলি কেমন করে? দেখো দেখি, লাগেনি তো? ঠিক আছে আপা। সাদিবের ঘর সিঁড়ির কোণার দিকে। আওয়াজ পৌঁছে গেল তার কানেও। বাড়িতে সেই এখন একমাত্র পুরুষ। শুক্রবার হলেও আজমলকে সাথে নিয়ে অফিস চক্কর কাটাতে গিয়েছেন সকলে। দলে আনিসও যোগ হয়েছেন আজ। সাদিব দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামলো। গৃহিণীদের ছোটখাটো জটলা বেঁধেছে। সে হন্তদন্ত ভঙ্গিতে আসে। মাকে বসা দেখে ঘাবড়ে উতলা হয়ে শুধায়, মা, কি হলো, ব্যথা পাইছো? আরে আমি ঠিক আছি। মারিয়া কেমন খ্যাক করে বলল, কি ঠিক আছেন আপনি? ব্যথায় তাকাতে পারছেন না আর বলছেন ঠিক আছে? নিন, আমার হাতটা ধরুন। জবা বেগম গোল গোল চোখে তাকালেন। হতচেতন সাদিফও। মারিয়া হাত পেতে দেয়। জবা বেগম হাত ধরবেন কি, বিস্ময় তখনও কাটেনি। এতটুকু মেয়ে তাকে ধমকালো। কি হলো আন্টি, হাতটা ধরুন। হুঁশে এলেন তিনি। বলে হাত ধরলেন। পিউ বাম হাত তার সে ডান হাত ধরে সুস্থে ধীরে উঠালো তাকে, ধরে ধরে নিয়ে বসালো সোফায়। পেছনে মিনা বেগম বলেছিলেন, আস্তে, দেখে দেখে নে। জবা বেগমকে বসিয়ে মারিয়া পায়ের কাছে বসলো। একটু গরম সরিষার তেল আর ফার্স্ট এড হবে, বলল। সুবর্ণা বেগম হ্যাঁ হ্যাঁ বলে ছুটে গেলেন আনতে। রিক্তকে খাওয়ানো ফেলে তিনিও হাজির হয়েছিলেন। মারিয়া আহত পা তুলল হাতে। একটু নাড়াতেই জবা আল্লাহ বলে ব্যথায় কুকিয়ে উঠলেন। পিউর চোখ ভরে ওঠে, ঠোঁট ভাঙল কান্নায়। মিনা বেগম বললেন, দেখছিস ব্যথা পেল? কে আর কাঁদছে কে? জবা বেগমের পাশে বসে সে ভদ্রমহিলা ওর কান্না দেখে যন্ত্রণা ভুলে গেলেন। হেসে হাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন বুকে। রুবায়াদা বললেন, আমাদের পিউ তো এরকমই। সুমনা যেন উড়ে এলেন সব নিয়ে। গরম তেলের বাটিটা সাবধানে মেঝেতে রাখলেন। সাদিবের তীক্ষ্ণ চোখ তাকিয়ে মারিয়ার হাতের ওপর, যে হাত দুটো তুলো দিয়ে স্যাবলন ঘষছে মায়ের পায়ে। স্পর্শ পেতে জবা বেগম নড়ে উঠলেন, বাধা দিয়ে বললেন, কি করছো মারিয়া? পায়ে হাত দিচ্ছ কেন? মারিয়া শুভ্র হেসে জানালো, তাতে কি হয়েছে আন্টি? আপনি তো আমার মায়ের মতো, তাই না? দেখি হাত সরান। জবা বেগম মুগ্ধ হলেন। হাত দুটো মারিয়া নিজেই সরিয়ে দিল। কাচের ঘষা লেগেছে, তবে কাটেনি। পা মোচড়ানোতেই যা ব্যথা পেয়েছেন। তেলের উপর একটা আঙ্গুল বলিয়ে সে উষ্ণতা নিরীক্ষণ করলো। এক হাতে তুলে পুরো পায়ে মালিশ করা শুরু করলো।
যাতে একটু জড়তা, একটু বিরক্তি, একটু সংকোচ নেই। প্রত্যেকে মুখ চাওয়াচাই করে হাসে। মেয়েটার এই ব্যবহার বিমোহিত করে তাদের। পিউর ভেতরটাও ছেয়ে যায় আদরে ভালো লাগায়। সাদেব বিস্ময় বিভূত হয়ে দেখতে থাকে। মাটা যে ওর স্তব্ধতায় ভুলে বসেছে। মারিয়াকে প্রথম থেকে বিদিষ্ঠ, ঝামেলা আর অসহ্য মেয়ে মনে হতো, যে ঝগড়া ছাড়া কিছুই পারে না। দেখলে তার ভালো মেজাজ বিগড়ে গিয়েছে কয়েকবার। অথচ মেয়েটাকে আজ কেমন অচেনা অন্যরকম লাগছে না। ও কি আসলে এরকম, এতটা ভালো? ইকবাল দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে পুষ্পর। এমনিতে মেয়েটা সব সময় আগে আসে, আজ যে কি হলো? সে বিচলিত, চিন্তান্বিত। পুষ্প তো দেরি করে না কখনো, উল্টো আগে আগে এসে বসে থাকে। যদি সাক্ষাতের সময় থাকতো 11টা, পুষ্প হাজির হতো 10:30টায়। আধ ঘন্টা পথ চেয়ে বসে থাকতো ওর। বলতো, তোমার জন্য অপেক্ষা করতে যে সুখ পাই, সে সুখ অন্য কিছুতে পাই না ইকবাল। ইকবাল মনে মনে হাসলো। পুরনো স্মৃতিচারণ থেকে বেরিয়ে আরেকবার হাত ঘড়ি দেখল। ফোন করবে কি করবে না দ্বিধান্বিত সে। আজ তো শুক্রবার, পুষ্পর ক্লাস নেই, ভার্সিটি বন্ধ, ফোন করা নিষেধ, পাছে ধরা পড়ে। পিউ সেদিন ফোন ধরে ফেলায় দুজনেই আরো অধিক তটস্থ। এত কিছুর মধ্যেও ওদের দেখা করা চাই। মেয়েটা নানান অজুহাতে বাড়ি থেকে বের হবে। দুজন দুজনকে না দেখলে শান্তি নেই যেন। ইকবাল অস্থির ভঙ্গিতে এ মাথা ও মাথা হাঁটল। ধুর, ভাল লাগছে না। আসছে না কেন ও? কখন আসবে? এত কষ্ট অপেক্ষায়। কোনো সমস্যা হয়েছে কি বাড়িতে? ফোন করবে একবার, করবে ভেবেও থেমে গেল। ওর জন্যে সমস্যা হলে পুষ্প চিবিয়ে খাবে। তার অধীর অপেক্ষার মাঝে একজন এসে দাঁড়ালো সেখানে। মুখ ভর্তি মেকআপ, সালোয়ার কামিজ পরিহিত মানুষটি কেমন মোটা স্বরে বলল, এই ভাইয়া টাকা দাও। ইকবাল ঘুরে তাকালো, নিমিষে ভ্রু কুচকে ফেলল। কথা না বাড়িয়ে মানিব্যাগ বের করে 10 টাকা বাড়িয়ে দিতে আগন্তুক দুদিকে মাথা নাড়ালেন। ঘোর আপত্তি জানিয়ে বললেন, আজকের দিনে 10 টাকাই হবে না, গুনে গুনে 100 টাকা দাও। আজ কি? এই ভাইয়া কি বলে? আজ কি তুমি জানো না বাবু? চারপাশে দেখছো না কত নিব্বা নিব্বি বসে? আজ ভালোবাসা দিবস, আবার পহেলা ফাল্গুন। দাও দাও, 100 টাকা দাও জলদি, সময় নেই। ইকবালের কপালের ভাঁজ মসৃণ হয়। জিভ কাটলো মনে মনে। আজ যে ভালোবাসা দিবস ভুলেই বসেছিল। অবশ্য ভুলবে না কেন? সে কি এই একদিন তার পুষ্পকে ভালোবাসে? আলাদা করে ভালোবাসা দিবস তারাই পালন করে যাদের 364 দিন ঘাটতি থাকে ভালোবাসাতে। তার তো নেই। এই কি ভাবছো? এত ভাবাভাবি না করে টাকা দাও তো, না হলে কিন্তু ভুল জায়গায় হাত দিয়ে দেব। ছেলেটার চোখ কপালে উঠল। দাঁড়ানো থেকে দুপা পিছিয়ে এলো অমনি। এদের বিশ্বাস নেই, দিতেও পারে। তড়ি ঘড়ি করে 100 টাকার নোট বাড়িয়ে দিতে সে খুশি মনে নিল। যেতে যেতে রসিয়ে বলল, তুমি হ্যান্ডসাম আছো ভালোই, তাই সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ইকবাল হেসে উত্তর করল। তারপর আশেপাশে উদ্গ্রীব চোখে তাকালো। এতক্ষণ ফুল নিয়ে কত ছেলে মেয়ে ঘুরেছে, অথচ এখন একটাও নেই। সে এগিয়ে গেল কয়েক পা। ওই তো একটু দূরেই দুটো বাচ্চা ছেলে ফুল নিয়ে বসে। ইকবাল গিয়ে সেখানে দাঁড়ায়। ভিড় আছে ভালোই। প্লাস্টিকের দুটো মগ ভর্তি বড় বড় গোলাপ, টকটকে তবে তাজা নয়, সবগুলো নেতানো। ইকবালের পছন্দ হলো না। এমন নেতানো পুষ্প তার পুষ্পরানীর জন্যে নহে। ইকবাল চলে এলো, ব্যর্থ হয়ে বেঞ্চে বসলো। পুষ্প কি রাগ করবে সে ফুল না দিলে? তার ভাবনার মধ্যে কেউ একজন চেপে ধরে 2 চোখ। খানিকটা হকচকালো সে। পরপর মুচকি হেসে হাত দুখানি আঁকড়ে ধরল। হস্তের মালিক বলল, কে আমি বলুন তো? ইকবালের দৃঢ় প্রত্যয়ী জবাব, আপনি সে যে এই ইকবাল নামক মানুষটার মনের মধ্যে বিশাল এক ঘর বানিয়ে বসবাস করছে, তাও ভাড়া ব্যতীত। পুষ্প হেসে ওঠে। ইকবাল হাত দুটো সরিয়ে এনে ডান হাতের তালুতে চুমু খেলো। ঈষৎ কম্পনে শরীর দুলে ওঠে তার। ইকবাল হাত ছেড়ে উঠে দাঁড়ায়, ভ্রু নাচিয়ে বলে, আজ 14 ফেব্রুয়ারি জানো? পুষ্পর সহজ উত্তর, হ্যাঁ, কেন?
না জানে। ইকবাল একটু হাসল, সুধীর কণ্ঠে বলল, এই ভালোবাসা দিবসে আমার কি তোমাকে আরেকটু বেশি ভালোবাসা উচিত মাই লাভ? পুষ্প তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। ইকবালের প্রতিটা কথা ভেতরটা গুলিয়ে দিতে যথেষ্ট। চটজলদি ওই নেশালো চোখ থেকে দর্শন ফিরিয়ে নেয় সে, নিক্ষেপ করে পায়ের বুড়ো আঙুলের ওপর। পুষ্পর লাজুক লতানো হাসি ইকবালের বক্ষে সুনামি উঠায়, তাণ্ডব করে ঝড়ের ন্যায়। ভুলভাল কিছু করে ফেলতে মন চায়, সে টেনে হিচড়ে সরায় দৃষ্টি, আরেক দিক ফিরে ঘাড় ঘষে, স্পষ্ট বিড়বিড়িয়ে বলে, এভাবে হেসো না মাই লাভ, যা তা ঘটে যাবে। পুষ্প সচেতন হয়ে তাকালে চোখ টিপল সে, আরো কয়েক ধাপ বাড়তি লজ্জায় নুয়ে গেল মেয়েটা। ইকবাল সে কুণ্ঠা তীব্র করতে বলল, বিলিভ মি পুষ্প, তুমি যখন মাথা নামিয়ে মুস্কি মুস্কি হাসো, আমার ইচ্ছে করে তোমার ফোলা গাল দুটো খেয়ে ফেলতে ইচ্ছে করে। পুষ্প আর্তনাদ করে ওঠে। চুপ করবে ইকবাল? ইকবাল সশব্দে হেসে উঠল, হাসিতে দোল খেল লম্বা চওড়া দেহ। স্বেচ্ছায় এরকম লজ্জার বান ছুঁড়েছে সে। পুষ্প ঠোঁট চেপে হাসছে, উসখুস উসখুস করছে। এই ঠোঁটকাটা মানুষটা বড্ড চালায়, অন্তঃস্থলে পীড়া দেয়, অথচ একেই ওর চাই। কি তাজ্জব ব্যাপার! ইকবাল হাসি থামালো, হঠাৎই গুরুতর কণ্ঠে শুধালো, একটা কথা বলবো? আওয়াজ শুনে তটস্থ হয়ে বলল, বলো। তোমার জন্য আমি কোনো ফুল আনিনি পুষ্প, আমার মনেও ছিল না আজ ভালোবাসা দিবস। যখন শুনলাম এই সারা গার্ডেন খুঁজেছি, যা পেয়েছি পছন্দ হয়নি তাই কিনিনি। এই যে দেখো আমার হাত খালি। আজ এই দিনে তোমাকে ফুল না দেওয়ার অপরাধে তুমি কি রাগ করবে? কঠিন শাস্তি দেবে আমায়? কি অনাড়ম্বর স্বীকারোক্তি! পুষ্পর কানে তরঙ্গের মতো বাজল। এর থেকে নিষ্পাপ অকলুষিত কিছু নেই যেন। জড়ো হওয়া দুই ঠোঁট আপনা আপনি সরে গেল দুদিকে, বলল, আমাকে তোমার এমন মনে হয়? ইকবাল দ্বিধান্বিত, জিভে ঠোঁট ভিজিয়ে জানালো, প্রেমিক পুরুষ তো প্রেয়সীর ক্রোধ নিয়ে আতঙ্ক থাকাই কি স্বাভাবিক নয়? পুষ্প চোখা করে তাকাতে হেসে বলল, মজা করছি মাই লাভ। পুষ্প কিছু বলল না, কাঁধ ব্যাগের চেন খোলায় ব্যস্ত হলো। হঠাৎ ভেতর থেকে দুটো গোলাপ বের করে ইকবালের সামনে ধরে বলল, এগুলো কেনা নয়, আমার বারান্দায় যে গাছগুলোকে বাচ্চার মতো পেলে পুষে বড় করেছিলাম সেখান থেকেই এনেছি। আমার এক প্রিয় মানুষের জন্য আরেকটি প্রিয় জিনিসের বলি দিলাম। এখানে দুটো ফুল আছে ইকবাল, এক কাজ করি চলো, এর থেকে একটা আমি তোমাকে দিই, অন্যটা তুমি আমাকে দাও, হলো না বরাবর? ইকবাল আপ্লুত চোখে তাকায়, চাউনি ছিঁড়ে খুঁড়ে যেন মুগ্ধতার বর্ষণ। মাথা নামিয়ে ঠোঁট কামড়ে হাসে। এই লক্ষ্মী, এই সরল আর মায়াময়ী মেয়েটি ওর নিজের, একান্ত নিজের। যদি না হয় সে কি বাঁচবে? হবে না কেন, হতেই হবে, না হলে জীবন ব্যর্থ, বেঁচে থাকা অর্থহীন। কি হলো নাও? ইকবাল নিল, দুটো ফুলই নিল, শুধু দেয়া বলতে হাঁটু গেড়ে বসে গেল সামনে। সব বিস্মিত পুষ্প চোরা জড়সড় নজরে একবার আশপাশটা দেখল। ওই তো অনেকেই দেখছে তাদের। মেয়েটা আই ঢাই করে চাপা কণ্ঠে বলল, কি করছো ইকবাল? সে মানুষের কোনো দিকে খেয়াল নেই, তার বশীভূত মূঢ় নেত্র এক ধ্যানে তাকে দেখছে। পুষ্পর শরীর সংকোচন গাঢ় হয়, ওই চোখে তাকিয়ে থাকা যায় না। ইকবাল পুরো কালো দু ঠোঁট নেড়ে আওড়ালো, 14 ফেব্রুয়ারি তো একটা উপলক্ষ মাত্র মাই লাভ। আমি তোমাকে প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড ভালোবাসি। পুষ্প মোহগ্রস্ত, বিভোর, মুখ হয়ে চেয়ে। ইকবালের নিখাত সুদৃঢ় কণ্ঠ শব্দ খুইয়ে দেয়, ভুলিয়ে দেয় পার্থিব সবকিছু। মন্থর গতিতে হাত এগিয়ে ফুলগুলো ধরে, কাছে এনে আঁকড়ে নেয় বুকের সাথে, আস্তে করে বলে, ওঠো, সবাই দেখতেছে। ইকবাল উঠল বাধ্য ছেলের মতো, তবে কাছে এসে দাঁড়ালো, হলো ঘনিষ্ঠ। যত কিঞ্চিত দূরত্ব ঘুচে গেল তখন। এত কাছাকাছি হওয়া পুষ্প হৃদয়ে তোলপাড় চালায়।
বিড়ির তো ঢেউ আছড়ে পড়ে বুকে। ইকবাল সজীব আকুল কণ্ঠে বলল, পুষ্প, তুমি আমার জীবনের প্রিয় প্রাপ্তি। আর তুমি আমার ভুবনে সুখের তৃপ্তি। কখনো ছেড়ে যাবে না তো? ইকবাল হাত বাড়িয়ে দেয়, নীরবে চায় অঙ্গীকার। পুষ্প বিনা বাধায় দ্বিধাহীনভাবে হাতের ওপর হাত রাখে, অধর নেড়ে আত্মবিশ্বাস সমেত জানায়, যাব না, কথা দিলাম। দুটো চড়ুই পাখির ন্যায় পাশাপাশি শরীরোদে মিশে একাকার অধীর আকাঙ্ক্ষিত অক্ষিপট। প্রেমের বাঁধনে একজোড়া মন বাঁধা পড়েছে ঠিক, কিন্তু বৈধ বন্ধন আসতে কত বাকি আর। কবে ওপাশের মানুষটিকে একটু ছুঁয়ে দেখবে তারা, যাতে নিষেধ নেই, বারণ নেই, আছে ভালোবাসা, হবে যথোচিত স্পর্শ। আচমকা পুষ্পর ফোন বেজে ওঠায় দুজনের ধ্যান ভাঙে। একজোড়া দেহ নড়ে চড়ে উঠল, বাড়ল দৈহিক দূরত্ব। ইকবাল গলা খাকারি দিয়ে আরেক দিকে তাকালো। পুষ্প কানের পাশে চুল গুজে ফোন বের করে। যতটা নিরুদ্বেগ ছিল, স্ক্রিনে ধূসর ভায়া লেখা দেখেই বুকটা ধরাস করে উঠল, যেন সজোরে সবেকে একটা কুড়াল দিয়ে কোপ পড়েছে। তৎক্ষণাৎ ভীত কণ্ঠে বলল, ভাইয়া ফোন করেছে। ইকবাল মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো, শঙ্কিত চেহারায় আশেপাশে তাকালো, সতর্ক কণ্ঠে বলল, বেটা এখানেই কোথাও নেই তো? কথাটায় পুষ্পের হৃৎপিণ্ড থমকায়, হাত পা কাঁপুনি শুরু হয়, যেন এক্ষুনি থার্মোমিটার বিদীর্ণ করে জ্বর আসবে গায়ে। এলোমেলো পাতা ফেলে যতদূর চোখ যায় মিছে মিছে খোঁজে, মুখমণ্ডল ভয়ে লাল। ইকবাল খেয়াল করতেই নিজেকে স্বাভাবিক করল, চাপা দিল স্বীয় আতঙ্ক, ওকে সহজ করতে বলল, আরে আগে এরকম করছো কেন? ফোন ধরে দেখো কি বলে। পুষ্প ঢোক গিলে বলল, যদি বকে? আহা, ধরেই দেখো না। পুষ্প ভয়ে ভয়ে রিসিভ করলো। কানে গুজতেই ধূসরের প্রথম প্রশ্ন, কোথায় তুই? চাষে মেয়েটা কলিজা ছলাৎ করে ওঠে, কম্পিত কণ্ঠে জবাব দেয়, এই তো ভাইয়া, একটু বেরিয়েছি। কেন? মারিয়া শিকদার বাড়িতে রয়ে গেল আজ। দুপুরে না খাইয়ে তাকে ছাড়া হবে না, এই সিদ্ধান্তে উপনীত সকলে। সেও দোনামোনা করে হার মানল, শেষে মেনে নিয়ে বলল, আচ্ছা তাই হবে। আজমলের জন্য বিশেষ আয়োজনে আরও দুটো আইটেম যোগ হলো। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে সবাই বাড়িতে। ধূসরকেও বলা হয়েছে তাড়াতাড়ি ফিরতে, এই তো এলো বলে। মারিয়া এতক্ষণ রান্নাঘরে দাঁড়িয়েছিল, মিনা বেগম সুনিপন রান্নাবান্নায়। সে নিজেও জানে, তবে টুকিটাকি, এত পাকা হাত নয়, তবে রান্না শেখার ঝোঁক বেশ। মনোনিবেশ দিয়ে কয়েক পদ দেখল। বেগুন ভাজার জন্য কড়াইয়ে তেল বসানোর পর বেরিয়ে এলো। ভাবলো একবার পিওর ঘরে যাবে, বাড়িতে ও ছাড়া কথা বলার মতো এখন কেউ নেই। পুষ্পকে তো আশা থেকে দেখছে না, শুনেছে বেরিয়েছে। স্কুল জীবনের কিছু বন্ধুরা আসবে, দেখা করবে সবাই। মারিয়া দোতলার দিকে রওনা হয়, নিঃসন্দেহে সিঁড়ি বেয়ে উঠতে হবে তাতে। মাঝপথে আসতেই সাদিব সামনে পড়ে। আশ্চর্যজনকভাবে দুজনই থেমে দাঁড়ালো, একে অন্যকে দেখে পাশ কাটাতে গেল, কিন্তু হলো না। মারিয়া যেদিক যাচ্ছে সাদিব সেদিকে যায়, ডানে গেলে ডানে, বামে গেলে বামে, বামে গেলে বামে, ডানে গেলে ডানে। কি বিশ্রী ব্যাপার! শেষমেশ হতাশ হয়ে দুজনেই দাঁড়িয়ে যায়। মারিয়া কিছু বলতে গিয়েও থামলো। লোকটা অতীতে তার উপকার করেছিল কিনা, অথচ অশিষ্ট ছেলেটা খ্যাক করে বলল, কি সমস্যা? হয় এক জায়গায় সোজা হয়ে দাঁড়ান, আমাকে নামতে দিন, না হলে সরুন সামনে থেকেই। মারিয়া বিকৃত করে ফেলল মুখবিবর। এই ছেলেকে ভালো ভাবা আর টয়লেট ক্লিনারকে জুস ভাবা একরকম না। সে বিরক্ত হয়ে বলল, আমি আগে উঠেছি সিঁড়িতে, তাই আমি আগে যাব, আপনি সরে দাঁড়ান। সাদিফ অবাক চোখে তাকায়। তার ধারণা মতে সে যথেষ্ট নরমভাবে কথা বলেছে, অথচ দেখো এ মেয়েকে অভদ্র, কি বেয়াদব, কি গর্হিত। মোটা কণ্ঠে বলল, এটা আমার বাড়ি, সো আমি আগে যাব। বাড়িটা শুধুমাত্র আপনার একার নয়, অনেকের। সেই অনেকের ওসিলায় আমি একটা বড় অংশ পাচ্ছি, আপনি পাচ্ছেন শুধু নিজের অংশ। তাই আমার রাস্তা আপনার আগে ছাড়া উচিত। বুদ্ধিহীন প্রতর্কে হাসি পেল সাদিফের। বলল, আপনি উকিল হলে আসামি বাঁচাতে পারতেন না? নির্দোষ হলেও ফাঁসি হয়ে যেত।
মারিয়া বুঝতে না পেরে বলল। মানে? তার স্পষ্ট জবাব, মানে আপনি একজন অন্তত খারাপ এবং বেকল যুক্তিবিদী। মারিয়া দাঁত চেপে ধরে বলে,